So, welcome dear student to the class of class 12 chemistry. আজকে আমরা class 12 chemistry রেসপেক্টে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করতে চলেছি। তোমরা সবাই খুব ভালো করে ক্লাসটা ফলো আপ করো। চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যালডিহাইড, কিটোন and carboxylic acid. খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার দেখো, অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। এটা আমরা একদম প্রথম থেকে ইন ডিটেইল অ্যানালিসিস করব। আমরা প্রথম থেকে এই চ্যাপ্টারটাকে থরোলি স্টাডি করব এবং এই চ্যাপ্টারটা থরোলি স্টাডি করার পর অ্যাট লাস্ট আমরা প্রিভিয়াস ইয়ার বোর্ডে কি কোয়েশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। এবং আমাদের এক্সামের একটা জায়গা থাকছে, সেই এক্সামের জায়গাটা আমরা আফটার দ্য ক্লাস ডিসকাস করে নেব যে কোন দিন আমরা এক্সামের জায়গাটা তোমাদের জন্য অ্যারেঞ্জ করছি, রাখছি। সেই অনুযায়ী তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারের রেসপেক্টে আমরা এক্সামটা অ্যাপিয়ার করব। সো চলো আমরা শুরু করি অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। এবং এটা দেখো অর্গানিক কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তোমরা নিশ্চয়ই জানো এটা অর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট। অর্গানিক কেমিস্ট্রির রেসপেক্টে আমরা এটা স্টাডি করে থাকি। অর্গানিক কেমিস্ট্রির একটা পার্ট এবং এটাকে বলা হয় মাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। এটাকে বলা হয় মাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। এটাকে বলা হয় মাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। তার মানে অর্গানিক কেমিস্ট্রিতে টোটাল ক্লাস 12 এ তুমি যদি ভালো করে নোটিস করে দেখো নিয়ার अबाउट 5 to 6 চ্যাপ্টারস আছে। ফার্স্ট চ্যাপ্টারটার নাম কি বলো? ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন। সেকেন্ড চ্যাপ্টারটার নাম কি বলো? অ্যালকোহল ফেনল ইথার। এটা হচ্ছে আমাদের অর্গানিকের থার্ড চ্যাপ্টার, যেটাকে আমরা বলছি অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। ফোর্থ চ্যাপ্টার পড়বে দেখবে নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড অর অ্যামিনস। ফিফথ চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার কার্বোহাইড্রেট। ঠিক আছে? তার মানে বায়োমলিকিউলস যেটাকে বলা হয়। প্লাস তোমার ওখানে অ্যামাইনো অ্যাসিডের পার্টটাও থাকবে। তার মানে বুঝতেই পারছো যে তার মধ্যে আমরা আজকে যে ক্লাসটা করছি সেটা রিগার্ডিং অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের রেসপেক্টে। এই চ্যাপ্টারটা আরেকটা নাম আছে, সেই চ্যাপ্টারটার নামগুলো তোমাকে জেনে রাখতে হবে। এটার আরেকটা নাম হচ্ছে কার্বনিল কেমিস্ট্রি। এটাকে বলা হয় কার্বনিল কেমিস্ট্রি। এটাকে বলা হয় কার্বনিল কেমিস্ট্রি। ভালো করে নোটিস করে দেখো, এটা আরেকটা নাম হচ্ছে কার্বনিল কেমিস্ট্রি। তার মানে আমরা যে চ্যাপ্টারটা স্টাডি করছি অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিডও বলতে পারো বা এটার নাম কি দিতে পারো বলো? কার্বনিল কেমিস্ট্রি। তার মানে আজকে তোমাকে বুঝতে হবে যেহেতু এটা অর্গানিক কেমিস্ট্রির আন্ডারে পড়ছো, তাহলে তোমাকে বুঝতে হবে যে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো কম্পাউন্ডগুলো আছে কাদেরকে আমরা অ্যালডিহাইড, কাদেরকে আমরা কিটোন আর কাদেরকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলে থাকি। আমরা অলরেডি ক্লাস 11 এ স্টাডি করেছি যে অর্গানিক কম্পাউন্ড ক্যান বি ক্লাসিফাইড ইন টার্মস অফ দ্য ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন ইট। তার মানে অর্গানিক কম্পাউন্ডে কি ফাংশনাল গ্রুপ আছে তার উপর বেস করে আমরা অর্গানিক কম্পাউন্ডকে নাম দিয়ে থাকি। আজকে এখানে আমরা দেখব যে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে একটা পার্টিকুলার স্পেশাল টাইপ অফ ফাংশনাল গ্রুপ আছে যেটাকে বলা হয় কার্বনিল ফাংশনাল গ্রুপ। তার মানে কার্বনিল ফাংশনাল গ্রুপের প্রেজেন্সের উপর বেস করে আমরা অর্গানিক কম্পাউন্ড এখানে নাম দিচ্ছি কি অ্যালডিহাইড বা কিটোন বা কি নাম দিচ্ছি বলো? কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে আমি লিখতে পারছি, এখানে লিখতে পারি বেসিক ডেফিনিশন যদি আমি একটা বলি যে কম্পাউন্ড কাদেরকে আমরা অ্যালডিহাইড, কাদেরকে আমরা কিটোন, কাদেরকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলবো। তার মানে অ্যালডিহাইড আর কিটোনের রেসপেক্টে প্রথমে বলছি the organic compound having carbonyl functional group, having carbonyl functional group। কার্বনিল ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে এই গ্রুপটাকে বলা হয় কার্বনিল, এই গ্রুপটাকে বলা হয় কার্বনিল। The organic compound having carbonyl functional group are known as carbonyl compound। carbonyl compound তার মানে কার্বনিল কম্পাউন্ড কারা? কার্বনিল কম্পাউন্ড হচ্ছে সেই অর্গানিক কম্পাউন্ড গুলো যাদের মধ্যে আমার কি আছে বলো? কার্বনিল ফাংশনাল গ্রুপটা আছে। কার্বনিল ফাংশনাল গ্রুপ মানে যেটাকে আমরা এরকম ভাবে ডেজিগনেট করে থাকি সি ডাবল বন্ড ও, যেগুলোকে আমরা কার্বনিল কম্পাউন্ড। তাহলে কার্বনিল কম্পাউন্ড মানে কি ফাংশনাল গ্রুপ আছে বলো? কার্বনিল ফাংশনাল গ্রুপ। কার্বনিল ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে এই ফাংশনাল গ্রুপটাকে বলা হয় কার্বনিল। এখন
তাহলে কার্বনিক কম্পাউন্ডে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা যদি ছোট করে হেডিং করি ক্লাসিফিকেশন যদি করি কার্বনিক কম্পাউন্ডে, তাহলে আমরা লিখতেই পারি কার্বনিক কম্পাউন্ডগুলোকে আমরা বেসিক্যালি দুটো পার্টে ক্লাসিফাই করতে পারি। একটাকে আমরা বলে থাকি অ্যালডিহাইড আর একটাকে আমরা বলে থাকি কি কিটোন। একটাকে বলে থাকি অ্যালডিহাইড আর একটাকে বলে থাকি কিটোন। তার মানে কার্বনিল ফাংশনাল গ্রুপ বা কার্বনিক কম্পাউন্ডকে আমরা দুটো পার্টে ক্লাসিফাই করে দিই। একটাকে আমরা কি বলে থাকি বলো, অ্যালডিহাইড, আর একটাকে আমরা বলে থাকি কিটোন। তার মানে অ্যালডিহাইড গ্রুপের মধ্যে আমরা দেখব CHO, অ্যালডিহাইড মানে হচ্ছে CHO গ্রুপটা থাকবে, আর কিটোন মানে হচ্ছে আমার কাছে C ডাবল বন্ড O ইউনিটটা থাকবে, যার সাথে দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ অ্যাটাচ থাকবে। তার মানে অ্যালডিহাইড গ্রুপটাকে আমরা যদি আরেকটু স্পেসিফাই করে তোমাকে এখানে দেখাই, তাহলে অ্যালডিহাইড গ্রুপ মানে এরকম ভাবে একটা CHO গ্রুপ থাকবে। অ্যালডিহাইড মানে এরকম একটা CHO গ্রুপ থাকবে, আর কিটোন মানে কি থাকবে বলো, দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে। কার্বনিলের রেসপেক্টে কি থাকবে, দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে কি থাকবে বলো, CHO গ্রুপ থাকবে। তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO গ্রুপ থাকবে, আর কিটোনের ক্ষেত্রে কি বলো, CO গ্রুপটা থাকবে, তার সাথে দুদিকে দুটো কি থাকবে বলো, অ্যালকিল গ্রুপ। আর অ্যালডিহাইডের ক্ষেত্রে একদিকে অ্যালকিল গ্রুপটা থাকবে। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে যে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে ডিফারেন্সটা কোথায়, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সিমিলারিটি কি বলো, দুটোর মধ্যেই দেখো C ডাবল বন্ড O ইউনিটটা আছে, দুটোর মধ্যেই দেখো কি ইউনিট আছে, C ডাবল বন্ড O ইউনিটটা আছে। তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে একদিকে অ্যালকিল গ্রুপ অ্যাটাচড হয়, আর কিটোনের ক্ষেত্রে দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ অ্যাটাচড হয়। অ্যালডিহাইডের ক্ষেত্রে একদিকে একটা অ্যালকিল গ্রুপ অ্যাটাচড হয়, কিটোনের ক্ষেত্রে দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ অ্যাটাচড হয়। এটা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের বেসিক একখানা জায়গা, যেটা তোমাকে ফাংশনাল গ্রুপ স্টাডি করিয়ে দেখালাম। কারণ আমরা আগেই বলেছি অর্গানিক কম্পাউন্ড বেসিক্যালি ক্লাসিফাই আমরা কিসের রেসপেক্টে করি বলো, ফাংশনাল গ্রুপ আছে তার রেসপেক্টে। তার মানে আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইড আর কিটোন বা কার্বক্সিলিক অ্যাসিড এটা কোন কেমিস্ট্রির আন্ডারে পড়ছে, অর্গানিক কেমিস্ট্রি, কার্বনিল কেমিস্ট্রির আন্ডারে পড়ছে। এই কার্বনিল কেমিস্ট্রির মধ্যে আমরা বলছি যে কারা কার্বনিল কম্পাউন্ড, তারাই যাদের মধ্যে কার্বনিল ফাংশনাল গ্রুপ আছে। কার্বনিল ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে এই ফাংশনাল গ্রুপকে বলা কার্বনিল। ক্লাসিফিকেশন করে দেখালাম কার্বনিল মানে দু রকমের কম্পাউন্ড হতে পারে, অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইড মানে CHO গ্রুপটা থাকবে, কিটোন মানে CO থাকবে, তার মানে দুদিকে দুটো কি থাকবে বলো, অ্যালকিল গ্রুপ থাকবে। আমরা অ্যালডিহাইড এবং কিটোনের রেসপেক্টে ফার্স্টে যেটা পড়ব সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে অর্গানিক কেমিস্ট্রি রেসপেক্টে তোমরা দেখেছো যে প্রত্যেকটা চ্যাপ্টারে তিনটে পার্টে জিনিসটাকে ক্লাসিফাই করা হচ্ছে। একটা হচ্ছে তোমার প্রপার্টিজ, মানে যেটা ইন্ট্রোডাকশন বলতে পারো, যেখানে অ্যালডিহাইড আর কিটোনের প্রপার্টিজ এর রেসপেক্টে আমরা জানব। সেকেন্ডলি আমরা পড়ব হচ্ছে প্রিপারেশন, অ্যালডিহাইড আর কিটোনকে কিভাবে আমরা প্রিপেয়ার করতে পারি, প্রিপারেশনের রেসপেক্টে যাব। আর থার্ড যেটা আমরা পড়ব সেটা হচ্ছে রিঅ্যাকশন কেমিস্ট্রি, অ্যালডিহাইড কিটোনগুলো কিরকম ভাবে রিঅ্যাকশন করে, কিছু কিছু নেম রিঅ্যাকশনস আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তার মানে আমরা অ্যালডিহাইড আর কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে প্রথমে কি করব বলো, প্রপার্টিজ স্টাডি করব, তারপরে আমরা কি করব বলো, প্রিপারেশন স্টাডি করব, তারপরে আমরা কি করব বলো, রিঅ্যাকশন। তার মানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার আগে তোমাকে আগে বেসটা বুঝতে হবে। বেস মানে আমি পড়ছি কেন, আমার পড়ে আলটিমেটলি কি লাভ হবে, আর কি কি জিনিস পড়তে হবে। আমি পড়ছি অনেক কিছু জিনিস কিন্তু বুঝতে পারছি না এক্স্যাক্টলি কোন পার্টটা থেকে কোশ্চেন আসবে, তাহলে আমার পড়াটা কি বলো, বৃথা। তার মানে আমি তখনই পড়বো যখন আমার পড়ে সেই জায়গাটা থেকে লাভ হচ্ছে এবং কোন জায়গাগুলো থেকে মেইনলি কোশ্চেনগুলো আসছে সেগুলো আমরা অ্যানালিসিস করছি। আমাদের প্রত্যেকটা জিনিসই কভার আপ করতে হবে, কিন্তু কভার আপ করার পরও তোমাকে বুঝতে হবে কোন জায়গাটা থেকে আলটিমেটলি কোশ্চেনগুলো আসছে। সেগুলোর জন্য আমরা কি ফলো করছি, ওয়ার্কশিট ফলো করছি, ডেইলি প্র্যাকটিস প্রবলেম ফলো করছি। তো প্রথমেই আমরা আসছি দেখো প্রপার্টিজ, খুব ইম্পর্টেন্ট পার্ট দেখো প্রপার্টিজ। সো প্রথমেই আমরা আসছি দেখো প্রপার্টিজ। প্রপার্টিজটাকে আমরা কিরকম ভাবে ইলাবোরেট করতে পারি বলছে, প্রথমেই আমরা যদি দেখি এখান থেকে একটা কমন কোশ্চেন আমরা আগের দিনের ক্লাসে ডিসকাস করছিলাম যে প্রপার্টিজ এর রেসপেক্টে আমরা দেখতে পাই যে তোমাকে জেনারেলি তিন রকমের কম্পাউন্ড দিয়ে দেয়। একটা দেয় ধরো তোমার CH3CHO, একটা দেয় তোমার ধরো ইথাইল অ্যালকোহল, আর একটা দেয় ধরো তোমার অ্যাসিডিক অ্যাসিড। বুঝতেই পারছো CH3CHO মানে কি, CH3CHO মানে হচ্ছে অ্যাসিটালডিহাইড বা ইথানল। CH3CH2 মানে তোমরা জানো ইথানল, আর CH3CH মানে তোমরা জানো
অ্যাসিডিক অ্যাসিড। তো প্রথমে আমরা যে প্রপার্টিটার রেসপেক্টে স্টাডি করছি দ্যাট ইজ বয়েলিং পয়েন্ট। আমাদের যদি কেউ বলে বয়েলিং পয়েন্টের অর্ডার কি হবে বলো তো, এই তিনটে কম্পাউন্ড প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করেছে যে এই তিনটে কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট অর্ডার কি। ফার্স্টে যে প্রপার্টিটা আসছে সেটা কি বলো, বয়েলিং। সো বয়েলিং পয়েন্টের অর্ডার কি হবে বলো, আমরা জানি বয়েলিং পয়েন্টের অর্ডার হয় প্রথমে হয় অ্যাসিটিক অ্যাসিড, তারপরে হয় ইথানল, এবং এক লাস্ট কি থাকে বলো, অ্যাসিটাইল। তার মানে বয়েলিং পয়েন্ট অর্ডারটা প্রথমেই হয় নরমালি তুমি জেনে রাখো অ্যাসিডের হয়, তারপরে হয় অ্যালকোহলের, তারপরে হয় কার্বনিক। তাহলে কার্বনিক কম্পাউন্ডের বয়েলিং পয়েন্ট সবথেকে কম হচ্ছে কম্পেয়ার টু অ্যাসিড এবং অ্যালকোহল। কেন? কারণ আগের দিনে আমরা বলেছিলাম কার্বক্সিলিক অ্যাসিডে কি বলো, পোলারিটিও থাকে প্লাস হাইড্রোজেন বন্ডিং থাকে। তাহলে কোন একটা কম্পাউন্ডে যত বেশি ইন্টারঅ্যাকশন থাকবে তত তোমার বেশি টেম্পারেচার লাগবে ইন্টারঅ্যাকশনটাকে ব্রেক ডাউন করতে, তত তোমার বয়েলিং পয়েন্ট কি হবে, বেড়ে যাবে। ইথানলের ক্ষেত্রে কেবলমাত্র কি আছে বলো, হাইড্রোজেন বন্ডিং আছে, কিন্তু এখানে কোনো পোলারিটির জায়গাটা আমরা ওটা অ্যাসিডের মতো প্রিডমিনেন্টিং দেখতে পাচ্ছি, আর অ্যাসিডের লিয়েটে খালি আছে পোলারিটি। তার মানে আমি আলটিমেট সিচুয়েশনে যদি দেখি বয়েলিং পয়েন্ট, তাহলে বয়েলিং পয়েন্টের রেসপেক্টে গেলে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন অনেক বেশি, কি কি পোলারিটিও আছে প্লাস হাইড্রোজেন বন্ডিংও আছে। তুমি যদি কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখো, তার মানে CH3COO যেরকম ভাবে কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু রিপ্রেজেন্ট করছে, CH3COO যেরকম ভাবে কার্বক্সিলিক অ্যাসিডকে রিপ্রেজেন্ট করছে। তার মানে আমি আগের দিনে বলছিলাম সি ডাবল বন্ড ওটা কি হয় বলো, পোলার বন্ড। কি বন্ড হয়, পোলার বন্ড। কেন বলো তো পোলার বন্ড হয়, কারণ আমি বলেছিলাম যে এই সি ডাবল বন্ড এর পাই ইলেকট্রন ক্লাউডটা অক্সিজেনের মাথায় পুশব্যাক করতে পারে। ক্লাস 11 এ পড়েছো, যেটাকে বলা হয় কি বলো, রেজোনেন্স। কি বলা হয় বলো, রেজোনেন্স। তাহলে অক্সিজেনের মাথায় কি চার্জ আসবে, নেগেটিভ, আর কার্বন থেকে যেহেতু ইলেকট্রনটা অক্সিজেনের মাথায় যাচ্ছে কার্বনের মাথায় আসবে পজিটিভ। তার মানে এই যে দেখো পোলারিটি তৈরি হলো প্লাস মাইনাস, এই পোলারিটির জন্য এখানে একটা ইন্টারঅ্যাকশন কাজ করে। আগের দিন বলেছিলাম বলো কি ইন্টারঅ্যাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। এই ডাইপোলের সাথে ইন্টারঅ্যাকশন, ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। এই যে ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশনটা হচ্ছে, প্লাস আবার দেখো এই যে কার্বক্সিলিক অ্যাসিডের এই ওইচটা রয়েছে, এই ওইচটা হাইড্রোজেন বন্ডিং এ টেক পার্ট করতে পারে। তার মানে হাইড্রোজেন বন্ডিংও হবে প্লাস পোলারিটিও হবে, তার ফলে এখানে এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন অ্যাসিডে বেশি থাকে। তাহলে অ্যাসিডে কত রকমের ইন্টারঅ্যাকশন হবে, পোলার ইন্টারঅ্যাকশন হবে, আর একটা কি হবে, হাইড্রোজেন বন্ডিং। এর এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বেশি। আর এখানে অ্যালকোহলে খালি কি আছে বলো, ওইচটা আছে, এ খালি কি করবে, হাইড্রোজেন বন্ডিং এ টেক পার্ট করতে পারবে। আর এখানে অ্যালডিহাইডটার খালি পোলারিটি থাকবে, আগেরটার মতো আমরা পোলারিটি রেসপেক্টে বলতে পারি। তার মানে তোমাকে যদি বলে বয়েলিং পয়েন্টের অর্ডার কি হবে বলো, অ্যাসিড, অ্যালকোহল, তারপরে হবে কার্বন। এটা মাথায় রাখবে। অ্যাসিডের ক্ষেত্রে এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বেশি, তুমি সেখানে কি কি বলছো অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে তুমি বলছো পোলারিটিও কাজ করছে, পোলারিটিও কাজ করছে, প্লাস কি কাজ করছে বলো, প্লাস এখানে কাজ করছে হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশন কাজ করছে, হাইড্রোজেন বন্ডিং ইন্টারঅ্যাকশন। অ্যালকোহলের ক্ষেত্রে খালি কাজ করছে হাইড্রোজেন বন্ড, আর এখানে কাজ করছে খালি পোলারিটি। এবার এই কোশ্চেনটাকে এক বছর একটু ঘুরিয়ে দিয়েছিল, ঘুরিয়ে দেওয়া না, মানে জাস্ট আরেকখানা কম্পাউন্ড অ্যাড করে দিয়েছে, আরেকখানা কম্পাউন্ড অ্যাড করে বলছে যে এই কম্পাউন্ডের তাহলে তুমি কি রকম ভাবে পোলারিটিটাকে বলবে। আজকে ধরো তোমার কাছে একই মলিকিউল দিয়েছে, তবে অ্যাসিডিক অ্যাসিড দিয়েছে, ইথানল দিয়েছে, অ্যাসিটালডিহাইড দিয়েছে, আর এন প্রোপেন দিয়েছে। দিয়ে সেম বলছে যে এই কম্পাউন্ডগুলোর মধ্যে বয়েলিং পয়েন্ট অর্ডার দিন। এই চারটে মলিকিউল তুলে দিয়ে বলছে বয়েলিং পয়েন্টের অর্ডার। তার মানে দেখো এইটা যদি আমি বুঝে থাকি তাহলে এটা তো আমার বুঝতে অসুবিধা নেই, কারণ আমি তো অর্ডারটা অলরেডি করে নিয়েছি, এটা গ্রেটার দেন এটা, গ্রেটার দেন এটা, তাই না? লাস্টে খালি দিয়েছে এন প্রোপেন। এন প্রোপেন কি, এন প্রোপেন মানে তো এটা তো এন প্রোপেন মানে এটা তো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি ধরনের হাইড্রোকার্বন, অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। তাহলে অ্যালকেন মানে কি, সেখানে তো কোনো পোলারিটি নেই, তাহলে সেখানে যদি পোলারিটি না থাকে তাহলে সেখানে এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন কি সবথেকে কম। খালি এখানে কি ইন্টারঅ্যাকশন আছে, ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশন, যেটাকে বলে কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন। তার মানে এখানে ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশন আছে বা কোভ্যালেন্ট ইন্টারঅ্যাকশন থাকার জন্য এখানে এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন সবথেকে কম হবে। তাহলে এখানে সবথেকে কম টেম্পারেচার রাখবে বয়েল করার জন্য, তাহলে এখানে বয়েলিং পয়েন্ট অর্ডার কি হবে, CCCO CCC।
এটা হবে, তাই তো? হাইড্রোকার্বন মানে তোমরা জানো নন পোলার হয়। তারপর ধরো আরেকটা প্রবলেম দেখবে আমরা বেসিক্যালি ডিসকাস করে থাকি, ধরো আমার কাছে এরকম একটা মলিকিউল আছে CH3COCH3, আর ধরো আমার কাছে CH3CHOH এই দুটো মলিকিউল আছে। এই দুটো মলিকিউলের মধ্যে আমাকে বলতে বলছে যে কাদের বয়লিং পয়েন্ট বেশি, which one has greater boiling point? Which one has greater BP? BP means boiling point. তুমি ভালো করে যদি অ্যানালিসিস করো তাহলে দেখবে দুটো কম্পাউন্ডে কিন্তু নাম্বার অফ কার্বন সেম 1 2 3, এখানে হলো 1 2 3, এবং মোরাললেস যদি মলিকুলার ওয়েট দেখো নিয়ার অ্যাবাউট, মানে এখানেও একটা অক্সিজেন এখানেও একটা অক্সিজেন আছে, মলিকুলার ওয়েটটা দেখবে মোরাললেস সেম। তাহলে মলিকুলার ওয়েট যদি এই দুজনের সেম হয় তাহলে এদের বয়লিং পয়েন্টও নিয়ার অ্যাবাউট সেম হওয়ার কথা, কারণ বয়লিং পয়েন্ট মলিকুলার ওয়েটের উপর ডিপেন্ড করে। যত তোমার মলিকুলার ওয়েট বাড়বে তত এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বাড়বে, তত বয়লিং পয়েন্টও বাড়বে। কিন্তু দুটোরই বয়লিং বলছে যে দুটোর ক্ষেত্রে বয়লিং পয়েন্ট আলাদা হচ্ছে, একজনের বয়লিং পয়েন্ট খুব বেশি হচ্ছে, একজনের কম হচ্ছে। কারণ তুমি বুঝতেই পারছো এটার মধ্যে কি ইউনিট আছে, এটার মধ্যে তুমি দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা কার্বন ইউনিট আছে। কি ইউনিট বলে এটাকে? কিটোন ইউনিট বলে। সি ডাবল বন্ড, এখানে আমরা দেখলাম যে কিটোন ইউনিট কখন থাকে, সি ডাবল বন্ড যার রেসপেক্টিভ দুদিকে দুটো অ্যালকিল মানে মিথাইল গ্রুপ আছে। আর এখানে কি গ্রুপ আছে বলো তো? OH গ্রুপ আছে। OH মানে অ্যালকোহল গ্রুপ আছে। আর অ্যালকোহল গ্রুপ মানে এরা কি করতে পারে? অ্যালকোহল গ্রুপ মানে এরা হাইড্রোজেন বন্ডিং করতে পারে। আর যত হাইড্রোজেন বন্ড করবে, ভালো করে ভেবে দেখো, যত হাইড্রোজেন বন্ড করবে তত কি হবে? এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বাড়বে। আর যত এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বাড়বে তত টেম্পারেচারও বেশি লাগবে ওই ইন্টারঅ্যাকশনটাকে ব্রেক ডাউন করার জন্য। তারপর তুমি ভেবে দেখো বয়লিং পয়েন্ট কার বেশি হবে? অ্যালকোহলের বেশি হবে। কারণ এক্ষুনি আমরা দেখলাম, দেখো এক্ষুনি আমরা দেখলাম এটাও অ্যালকোহল ছিল, অ্যালকোহল এটা দেখো কার্বন ছিল, অ্যালকোহলের বয়লিং পয়েন্ট দেখো অ্যালডিহাইডের থেকে বেশি হচ্ছে। তো এখানেও তো তাই হবে, অ্যালকোহলের বয়লিং পয়েন্ট অ্যালডিহাইড মানে কিটোন এখানে থেকে কিটোনের থেকে বেশি হবে। এই কম্পাউন্ডের নাম কি বলো তো? তোমরা পড়েছো কি না? এই কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যাসিটোন। এই কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যাসিটোন। আর এই কম্পাউন্ডের নাম কি বলতো? আইসোপ্রোপাইল অ্যালকোহল। আইসোপ্রোপাইল অ্যালকোহল, তার মানে আইসোপ্রোপাইল অ্যালকোহল আর অ্যাসিটোন দুজনেরই কিন্তু দেখো মলিকুলার ওয়েট কিন্তু নিয়ার অ্যাবাউট সেম, নিয়ার অ্যাবাউট সেম বা সিমিলার বলতে পারো। কারণ দুটো কম্পাউন্ডেই সেম নাম্বার অফ কার্বন আছে, সেম নাম্বার অফ হাইড্রোজেন, সেম নাম্বার অফ অক্সিজেন আছে, হাইড্রোজেন নাম্বার ইজ ডিফারেন্ট। তাহলে মলিকুলার নিয়ার অ্যাবাউট সেম হওয়ার কথা। তুমি দেখে না ক্যালকুলেট করো না, এখানে কতগুলো কার্বন আছে? তিনটে। একটা কার্বনের জন্য কত হয়? 12। তাহলে 12 ইনটু 3, এখানে তিনটে হাইড্রোজেন আছে তাহলে 3 ইনটু 1, আর এখানে একটা অক্সিজেন আছে 1 ইনটু 16, তাহলে কত হচ্ছে? 36 3 60 কত হয়? 1955 হয়, তাই তো? এখানে দেখো তিনটে কার্বন মানে এখানেও 36 3, তিনটে হাইড্রোজেন ছটা হাইড্রোজেন সাতটা হাইড্রোজেন আটটা হাইড্রোজেন, তাহলে এই একটা অক্সিজেন 60 কত হয়? 44, এটা দেখো হচ্ছে 60, তাই তো? তাহলে দুজনের মলিকুলার ওয়েট একজনের 55 একজনের 16, কতটা ডিফারেন্স নেই। কিন্তু দেখো বয়লিং পয়েন্ট অফ আইসোপ্রোপাইল অ্যালকোহল গ্রেটার দ্যান কি হচ্ছে বলো? অ্যাসিড। কেন? কারণ আইসোপ্রোপাইল অ্যালকোহলের ক্ষেত্রে কি আছে? হাইড্রোজেন বন্ডিং হওয়ার চান্স আছে। তারপরে এখানে এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বেশি হবে। তার মানে এখানে ছোট্ট করে একটা নোট দিয়ে দিতে রাখো, যেটাকে তোমরা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেবে। নোট হতে যত হাইড্রোজেন বন্ডিং বাড়বে, যত হাইড্রোজেন বন্ডিং বাড়বে তত কি হবে? এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বাড়বে, তত এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বাড়বে। আর যত এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বাড়বে তত বয়লিং পয়েন্টও কি হবে? বেড়ে যাবে। বেশি টেম্পারেচার লাগবে এই ইন্টারঅ্যাকশনটাকে ব্রেক ডাউন করে তারপর সেটাকে বয়েল করে। তো তুমি বুঝতেই পারছো যে হাইড্রোজেন বন্ডিং যত বাড়বে তত এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশনও বাড়বে, আর যত এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বাড়বে তত বয়েলিং পয়েন্ট। বোঝা গেল? এটা ছোট্ট করে একটা নোট দিয়ে তোমরা লিখে রাখো, করে একটা বক্স দিয়ে
হলো। তারপরে দেখো প্রপার্টিজ এর রেসপেক্টে আমরা এইরকম টাইপের একটা প্রবলেম দেখো স্টাডি করতে পারি। তার মানে তুমি এখান থেকে কি কনক্লুশনে এলে যত তোমার এক্সটেন্ট অফ ইন্ট্রোডাকশন বাড়বে তত তোমার বয়েলিং পয়েন্ট বাড়বে। বাট এক্সটেন্ট অফ ইন্ট্রোডাকশন কি করে বাড়াতে হবে? পোলারিটি দিয়ে বাড়াতে হবে, হাইড্রোজেন বন্ডিং দিয়ে বাড়াতে হবে, যেটা আমরা বেসিক্যালি কার ক্ষেত্রে দেখতে পাই, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে আজকে ধরো তোমাকে এই রকমের একখানা মলিকিউল, আজকে ধরো তোমাকে এই রকমের একখানা মলিকিউল, আচ্ছা কোন মলিকিউলে CHO গ্রুপ থাকলে সেটাকে আমরা কি বলি? অ্যালডিহাইড। এবং এখানে তুমি ভালো করে ভেবে দেখো, যদি তুমি CHO গ্রুপটা না থাকতো তাহলে এই মলিকিউলটাকে কি বলতে? ফেনল বলতে। এখানে যদি CHO গ্রুপটা না থাকতো মলিকিউলটাকে কি বলতে? ফেনল বলতে। তাহলে ফেনলের রেসপেক্টে তুমি দেখতে পাচ্ছ এই পজিশনটাকে কি বলা হয়? অর্থো পজিশন। অর্থো পজিশনে কি আছে? CHO গ্রুপ আছে। তার মানে CHO গ্রুপটা যদি তুমি মেইন প্রায়োরিটি দাও, CHO গ্রুপটার রেসপেক্টে তুমি যদি বলো এই গ্রুপ এই পজিশনটাকে বলতে পারো অর্থ। অর্থ পজিশনে কি আছে? একটা OH গ্রুপ আছে। কারণ তুমি কি এটা বলতে পারো অর্থো হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। কারণ তোমার কম্পাউন্ডে যদি কোনো বেঞ্জিন রিংয়ে খালি CHO গ্রুপ থাকে সেটাকে কি নাম দেয়? বেঞ্জাল ডিহাইড নাকি না? তাহলে বেঞ্জাল ডিহাইডের রেসপেক্টে তুমি অর্থ পজিশন একটা OH গ্রুপ দেখতে পাচ্ছ, তাহলে কি বলবে? অর্থো হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। সেরকম ভাবে বেঞ্জাল ডিহাইডের রেসপেক্টে এটা তো অর্থ ছিল, এটা মেটা, এটা কি পজিশন? প্যারা। তাহলে প্যারা পজিশনে এখানে OH গ্রুপ আছে, তাহলে এটাকে কি নাম দিতে পারো? প্যারা হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। ঠিক আছে, এটাকে যদি IUPAC নেম করো তাহলে CHO এর রেসপেক্টে এই কার্বনটা হচ্ছে 1, এই কার্বনটা হচ্ছে 2, 2 পজিশনে ওই আছে বলে এটাকে অর্থো হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড বা বলতে পারো 2 হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। আবার এখানে CHO এর রেসপেক্টে এই কার্বনটা 1, এটা 2, এটা 3, এটা 4, 4 পজিশনে ওই আছে, তাহলে তুমি বলতে পারো 4 হাইড্রক্সি বেঞ্জাল ডিহাইড। একই না বলো? এখন এই দুটো কম্পাউন্ডের মধ্যে বলছে যে কার মধ্যে বয়লিং পয়েন্ট বেশি, which of these have greater boiling point? BB means boiling point। বা তোমাকে কোশ্চেন এরকমও করতে পারে, অর দিয়ে লিখে রাখো, which of these is more steam volatile? which of these have greater boiling point কোশ্চেন করতে পারে, বা তোমাকে বলতে পারে এদের মধ্যে কোনটা বেশি ভোলাটাইল। ভোলাটাইল মানে ইজিলি উবে যাবে। তার মানে তুমি ভালো করে যদি নোটিস করে দেখো, অলওয়েজ মাথায় রাখবে যেটার বয়লিং পয়েন্ট কম হয় সেটার ভোলাটিলিটি কি হয়? বেশি হয়। কারণ বয়লিং পয়েন্টের সাথে ভোলাটিলিটি কি রিলেশন? ইনভার্স রিলেশন। যত তুমি ভেবে দেখো না, ধরো তুমি কখনো হাতে যদি কোনো অ্যাসিটোন বা স্পিরিট লাগাও, ইজিলি কি হয়ে যায়? উবে যায়, ঠান্ডা হয়ে যায়। কেন? কারণ তার বয়লিং পয়েন্ট অনেক কম। বয়লিং পয়েন্ট কম থাকার জন্য আলটিমেটলি ওই জিনিসটা ইজিলি বয়েল হয়ে যায়, এবং যে টেম্পারেচারটা তার জন্য দরকার পড়ে সেটা আপনি স্কিন থেকে নিয়ে, তারপরে স্কিনটাও কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। তার মানে আমরা যদি দেখি যে বয়লিং পয়েন্ট তার বেশি, তার মানে যার বয়লিং পয়েন্ট বেশি তার ভোলাটিলিটি কি কম। তার মানে আমাকে বলে যে মোর স্টিম ভোলাটাইল, মানে আমাকে সেই কম্পাউন্ডটাকেই চয়েস করতে হবে যার বয়লিং পয়েন্ট কম আছে। তার মানে এটা মাথায় রাখবে, মোর স্টিম ভোলাটাইল মানে আমাকে কি বলতে চাইছে? যার বয়লিং পয়েন্ট কি আছে বলো? কম আছে। মোস্ট ইনভোলাটাইল মানে আমাকে ওইটাই বলতে চাইছি যার বয়লিং পয়েন্ট কি আছে বলো? কম। এবার এই দুটো কম্পাউন্ডের মধ্যে তুমি আমাকে বলো কোন কম্পাউন্ডটার বয়লিং পয়েন্ট তোমার মনে হচ্ছে বেশি। তো তুমি ভালো করে যদি নোটিস করে দেখো
আজকে ধরো এই কম্পাউন্ডটা আছে যেটার নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেনজাল ডিহাইড বা 2 হাইড্রক্সি বেনজাল ডিহাইড। এই কম্পাউন্ডটাকে তুমি যদি দেখো এই কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, ভালো করে নোটিস করে দেখো, এগুলো তোমরা ক্লাস 11 এও স্টাডি করেছো। তার মানে এই যে হাইড্রোজেন আর এই যে অক্সিজেন তার মধ্যে দেখো একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, দেখো আমি দেখিয়েছি এই কম্পাউন্ডের মধ্যে কি হচ্ছে, একটা হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। এবং এই হাইড্রোজেন বন্ডিং যখন কোনো একটা মলিকিউলের মধ্যে নিজে থেকে হাইড্রোজেন বন্ডিং হয় ইন বিটুইন টু ফাংশনাল গ্রুপ, সেটাকে কি ধরনের হাইড্রোজেন বন্ডিং বলে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। কি বলে বলো? ইন্ট্রামলিকুলার। তাহলে কোনো একটা মলিকিউলের মধ্যে যখন দুটো ফাংশনাল গ্রুপের মধ্যে নিজে থেকে হাইড্রোজেন বন্ডিং হয়, দুটো ফাংশনাল গ্রুপের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, একটা দেখো OH একটা দেখো CH ও কার্বনিল অক্সিজেন, এরকম হাইড্রোজেন বন্ডিং কে কি বলে বলো? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, এটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা তুমি ভালো করে ভেবে দেখো, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে কি? যখন দুটো ফাংশনাল গ্রুপের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে যারা খুব ক্লোজে রয়েছে, মলিকিউলের মধ্যে রয়েছে। আজকে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং যখন হলো, সেটা হওয়ার জন্য কন্ডিশন কি ছিল? দুটো গ্রুপকে কি থাকতে হবে? ক্লোজে থাকতে হবে। দুটো গ্রুপকে কি থাকতে হবে? ক্লোজে থাকতে হবে ইন অর্ডার টু জেনারেট ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে তুমি যদি প্যারা হাইড্রক্সি বেনজাল ডিহাইড বা 4 হাইড্রক্সি বেনজাল ডিহাইড এখানে নোটিস করে দেখো, তাহলে এখানে OH আর CH ও ক্লোজে আছে না একে অপরের থেকে অনেকটা ডিসটেন্সে আছে? বলো না, ডিসটেন্সে আছে। তাহলে এরা একে অপরের রেসপেক্টে যদি ডিসটেন্সে থাকে তাহলে কি কোনোভাবে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে? অ্যানসার হচ্ছে না। তাহলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে না। তাহলে এখানে কি ধরনের হাইড্রোজেন বন্ডিং হবে বলো তো? কি হবে বলো? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। ইন্টার মানে হচ্ছে যখন দুটো মলিকিউলের মধ্যে হয়, তার মানে যেখানে দুটো মলিকিউলের মধ্যে হয়। তার মানে আমি দেখো কিভাবে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা দেখাচ্ছি, ভালো করে নোটিস করে। তার মানে একটা প্যারা হাইড্রক্সি বেনজাল যেহেতু দুজনে ডিসটেন্সটা অনেকটা বেশি, সেই জন্য এরা একে অপরের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারছে না। সেই জন্য আমি কি করলাম এখানে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখালাম। কি হাইড্রোজেন বন্ডিং দেখালাম? ইন্টারমলিকুলার হাইড্রোজেন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখালাম। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখালাম। তাহলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা কি? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে হচ্ছে যখন দুটো কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটা হচ্ছে এবং এই হাইড্রোজেন বন্ডিংটা দেখো অনেকটা সারফেস জুড়ে হচ্ছে। তার মানে এটা তো ইন্ট্রা করতে পারছে না, কারণ দুটো গ্রুপ কি আছে? ক্লোজে নেই, ডিসটেন্সে আছে। তার মানে একটা প্যারা হাইড্রক্সি বেনজাল ডিহাইডের কার্বনিলের সাথে আরেকটা প্যারা হাইড্রক্সি বেনজাল ডিহাইডের OH এর হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। এই যে হাইড্রোজেন বন্ডিংটা আমরা দেখালাম এখানে, এই যে হাইড্রোজেন বন্ডিংটা দেখালাম দুটো কম্পাউন্ডের মধ্যে হচ্ছে বলে এটাকে আমরা কি বলছি? ইন্টার। এবং ইন্টারটা হওয়ার সময় দেখো সারফেস এরিয়াটা বেড়ে গেছে, আর যত সারফেস এরিয়া বাড়বে তত ইন্টারঅ্যাকশনের এক্সটেন্ট বাড়বে। যত সারফেস এরিয়া বাড়বে তত কি হবে বলো? ইন্টারঅ্যাকশনের এক্সটেন্ট বাড়বে। আর যত ইন্টারঅ্যাকশনের এক্সটেন্ট বাড়বে তত কি হবে বলো তো? বয়লিং পয়েন্টও বাড়বে। তত কি হবে বলো তো? বয়লিং পয়েন্টও বাড়বে। সেইজন্য বলে যে যখন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড হয় তখন বয়লিং পয়েন্ট বেশি হয়, আর যখন ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয় তখন বয়লিং পয়েন্ট কম। তার মানে তোমার কম্পাউন্ডের মধ্যে তোমাকে জাজ করতে হবে যে ইন্ট্রা হবে না ইন্টার। ইন্ট্রা কি করে বুঝবে? ইন্ট্রা বুঝবে যদি তুমি দেখো যে দুটো গ্রুপ ক্লোজে আছে কি। যদি দুটো গ্রুপ ক্লোজে থাকে তাহলে কি হবে? ইন্ট্রা। যেমন এখানে আমরা দেখলাম দুটো গ্রুপ কি আছে? ক্লোজে থাকার জন্য ইন্ট্রা হবে। কিন্তু এখানে দুটো গ্রুপ ক্লোজে আছে কি? অ্যানসার না। তাহলে ক্লোজে যদি না থাকে তাহলে কি হবে? এখানে ইন্টার হবে। আর ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড যখন হচ্ছে তুমি ভেবে দেখো ইন্ট্রা যখন হচ্ছে তখন যা তার সারফেস, ইন্টারের ক্ষেত্রে দেখো এই একটা মলিকিউল থেকে স্টার্ট করে এই একটা মলিকিউল কন্টিনিউয়াসলি এটা চলতেই থাকবে। তার মানে এই সারফেস এরিয়াটা কি সবথেকে বেশি? যত সারফেস এরিয়া বেশি তত এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশনও বেশি। আর যত এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশন বেশি হবে তত তোমার টেম্পারেচারও বেশি লাগবে কি এক্সটেন্ট অফ ইন্টারঅ্যাকশনটাকে ভাঙতে। তাহলে বয়লিং পয়েন্ট কার বেশি হবে? ইন্টারের বেশি হবে। দেন সেই জন্য বলা হয় যে যদি স্ট্রেংথ ওয়াইজ আমরা অ্যানালিসিস করি, তাহলে বলা হয় ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর যা স্ট্রেংথ হবে সেটা ইন্ট্রা থেকে বেশি হবে। ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং এর যা স্ট্রেংথ হবে সেটা ইন্ট্রা হাইড্রোজেন বন্ডিং এর থেকে বেশি হবে। তাহলে স্ট্রেংথ ওয়াইজ কোনটা স্ট্রেংথ বেশি বলো? ইন্ট্রার থেকে ইন্টারের স্ট্রেংথ বেশি। ইন্ট্রার থেকে ইন্টারের স্ট্রেংথ বেশি। তার মানে প্যারা হাইড্রক্সি বেনজাল ডিহাইডের ক্ষেত্রে তাহলে ইন্টারঅ্যাকশন বেশি। তাহলে প্যারা হাইড্রক্সি বা 4 হাইড্রক্সি বেনজাল ডিহাইডে যদি ইন্টারঅ্যাকশন বেশি হয় তাহলে টেম্পারেচার এখানে বেশি লাগবে ইন্টারঅ্যাকশনটাকে ভাঙতে। তাহলে বয়লিং পয়েন্ট কার বেশি হবে? এটার বেশি হবে। তাহলে বয়েল যেজন্যই বলা হয়
boiling point of 4-hydroxybenzaldehyde or para-hydroxybenzaldehyde is greater than ortho-hydroxybenzaldehyde বা 2-hydroxybenzaldehyde, তাহলে আমরা কি বলতে পারি বলো? তাহলে আমরা বলতে পারি boiling point of para isomer is greater than কি বলো? ortho isomer। তার মানে আমরা কি বলতে পারি বলো? boiling point of para isomer is greater than ortho isomer। তাহলে boiling point of para isomer is greater than কি বলতে পারি বলো? ortho isomer বলতে পারি। এক্ষুনি আমরা বললাম ভোলাটিলিটির সাথে boiling point এর কি রিলেশন? ইনভার্স রিলেশন। তার মানে যার boiling point যত কম হবে তত ইজিলি সেটা কি হয়ে যাবে? ভোলাটাইল হয়ে যাবে, ইজিলি ভেপারে কনভার্ট হয়ে যাবে। কিন্তু যার boiling point যতই বেশি হবে তার ভোলাটাইল হওয়ার জন্য বেশি টেম্পারেচার লাগবে, সেই জন্য তার ভোলাটিলিটি রেট কি হবে? কম। তো সেই রেসপেক্টে বলো boiling point কার বেশি? প্যারার বেশি, তাহলে ভোলাটিলিটি হওয়ার টেন্ডেন্সি কম। কার কম বেশি হবে? অর্থো আইসোমারের বেশি হবে। তাহলে কোনটার ভোলাটিলিটি বেশি হবে বলো? ভোলাটিলিটি কার বেশি হবে? অর্থো আইসোমার গ্রেটার দেন কি হবে? প্যারা আইসোমার। অর্থো আইসোমার গ্রেটার দেন কি হবে? প্যারা আইসোমার। বোঝা গেল? দেখে না ভালো করে। এইরকম টাইপের যদি তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো তাহলে প্রপার্টিজ থেকে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়েছে। প্রপার্টিজ থেকে এইরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দিয়েছে। বুঝতে পেরেছো? আরো কিছু ইম্পর্টেন্ট জায়গা তোমার সাথে একটু ডিসকাস করে নিই চলো কার্বনিলের রেসপেক্টে। আরো কিছু ইম্পর্টেন্ট জায়গা চলো আমরা একটু ডিসকাস করে নিই কার্বনিলের রেসপেক্টে। সেটা হচ্ছে কার্বনিল মানে হচ্ছে এই ফাংশনাল গ্রুপটা, কার্বনিল মানে হচ্ছে এই ফাংশনাল গ্রুপটাকে তুমি বলছো কার্বনিল, এই ফাংশনাল গ্রুপটাকে বলছো কার্বনিল, তাই তো? তার মানে এখানে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে অ্যালডিহাইড, দুদিকে দুটো অ্যালকিল গ্রুপ থাকলে কিটো। আজকে যদি তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা এই কার্বনিল কার্বনটার হাইব্রিডাইজেশন কি আছে, তুমি কি বলবে? কার্বনিল কার্বনটা যেহেতু ডাবল বন্ড করে আছে তার মানে এর হাইব্রিডাইজেশন কি হবে বলো? sp2। sp2 মানে আমরা বলতে পারি কি বলো? sp2 এর জিওমেট্রি কি হয়? ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার। এটা যদি sp2 হয়, অক্সিজেনটাও তো ডাবল বন্ড করে আছে, অক্সিজেনের সাথে দেখো দুটো লোন পেয়ারও আছে, তাহলে অক্সিজেনটাও তো ডাবল বন্ড করে আছে, তাহলে এটাও যদি sp2 হয় তাহলে প্ল্যানার মানে সেম প্লেনে থাকতে গেলে অক্সিজেনটাও কি হবে? sp2 হবে। তার মানে এগেইন ট্রাইগোনাল প্ল্যানার হবে। তার মানে প্ল্যানার মানে কি? প্ল্যানার মানে হচ্ছে যে সাবস্টিটিউয়েন্ট গুলো নিয়ে এই কার্বনিক কার্বনটা এক্সিস্ট করছে তারা সবাই সেম প্লেনে আছে। তারা সবাই কি প্লেনে আছে বলো? সেম প্লেনে আছে। তার মানে তুমি ভালো করে ভেবে দেখো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য জিওমেট্রি অফ দ্য কার্বনিল কার্বন, তখন তুমি বলবে দ্য জিওমেট্রি অফ দ্য কার্বনিল কার্বন ইজ বেসিক্যালি ট্রাইগোনাল প্ল্যানার। কেন? কারণ সেখানে কার্বনিল কার্বনের হাইব্রিডাইজেশন কি? sp2। আর এই অক্সিজেনটাও কি হবে? sp2 হবে। কেন? কারণ এটাও ডাবল বন্ড করে আছে কার্বনিল কার্বনের সাথে। এবং তুমি একটু আগেই দেখলে রেজোনেন্স হচ্ছে, তোমরা ক্লাস 11 এ পড়েছো রেজোনেন্স হওয়ার শর্তটা কি? What is the basic condition to carry out resonance? The condition is that all the atoms should align in a same plane. All the atoms should align in a same plane. সবাইকে সেম প্লেনে থাকতে হবে তবেই পাই ইলেকট্রন ক্লাউডের মুভমেন্ট হবে। সবাইকেই সেম প্লেনে থাকতে হবে তবেই কি হবে বলো? পাই ইলেকট্রন ক্লাউডের মুভমেন্ট হবে। তুমি যদি এই পাই বন্ডটা যদি এখন এই কার্বন আর অক্সিজেনের রেসপেক্টে ডিফারেন্ট প্লেনে থাকতো তাহলে এই পাই বন্ডটা কি কখনো অক্সিজেনের মাত্রা আসতে পারতো বলো? আসতে পারতো না। কারণ এরাই কি থাকতো? এরা দুজনেই ডিফারেন্ট এই জিওমেট্রি নিয়ে বিলং করতো। যদি তুমি ভেবে দেখো এই কার্বনটা sp2 হতো, অক্সিজেনটা sp3 হতো, sp3 মানে জিওমেট্রি কি? টেট্রাহেড্রাল, তাহলে দুজনের জিওমেট্রি আলাদা হয়ে যাচ্ছে, তাহলে প্লেন দুজনের আলাদা হয়ে যাচ্ছে, তাহলে পাই ইলেকট্রন ক্লাউড কি মুভ করতে পারবে? হচ্ছে না। পাই ইলেকট্রন ক্লাউডের মুভ করার শর্তটা কি? একে যে জিওমেট্রিতে থাকতে হবে একেও এই জিওমেট্রিতে থাকতে হবে। আজকে তুমি ভালো করে ভেবে দেখো sp2 মানে বন্ড অ্যাঙ্গেল কত হয় বলো? sp2 মানে আমরা পড়েছিলাম মনে করে দেখবে, sp3 হলে বন্ড অ্যাঙ্গেল হয় হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। sp2 হলে বন্ড অ্যাঙ্গেল কত হয় বলো? 120 ডিগ্রি। আর sp হলে বন্ড অ্যাঙ্গেল কত হয়? তো সব দেখো 11 এ পড়েছো। sp হলে বন্ড অ্যাঙ্গেল কত হয় বলো? 180 ডিগ্রি। তার মানে হাইব্রিডাইজেশনের উপর বেস করে তুমি বন্ড অ্যাঙ্গেলটাকেও বার করতে পারবে। তার মানে sp2 হলে বন্ড অ্যাঙ্গেল কত হয় তুমি দেখতে পাচ্ছ? 120 ডিগ্রি। তার মানে তুমি বুঝতেই পারছো এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? 120 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? 120 ডিগ্রি। এই বন্ড অ্যাঙ্গেলটা কত হবে? 120 ডিগ্রি। এবং দেখো তুমি এটাকে অন্যভাবে প্রুভ করতে পারো। তুমি ভালো করে ভেবে দেখো ওভারঅল একটা সার্কেল করতে কতটা এই অ্যাঙ্গেল লাগছে? 360 ডিগ্রি।
এখানে তুমি দেখো তিনটে বন্ড দিয়ে এটাকে এই ক্লাসিক ভাগ ভেঙেছো, তাহলে এই একটা বন্ডের রেসপেক্টে অ্যাঙ্গেল কত হবে 120, তাহলে এটা 120, এটা 120, এটা 120, টোটাল করলে দেখো হচ্ছে 360। তার মানে দেখো এরকম ভাবে দেখো আমরা জিওমেট্রিটাকে বোঝাতে পারি, এরকম ভাবে দেখো আমরা জিওমেট্রিটাকে বোঝাতে পারি। তো চলো তাহলে আমরা এখন কিছু প্রপার্টিজ ডিসকাশন অবশ্যই করে নিয়েছি এবং এখানে জিওমেট্রিটাও আমরা এখানে ডিসকাস করে নিয়েছি। তাহলে আমরা কি ডিসকাস করলাম? জিওমেট্রি ডিসকাস করলাম। এরপর বেসিক্যালি আমরা ফোকাস করতে চলেছি প্রিপারেশন। আমরা কার্বনিক কম্পাউন্ডকে কি রকম ভাবে বানাতে পারবো, দেখ সো এডিট করো প্রিপারেশন। there are so many preparation, কিন্তু যে প্রিপারেশনের উপর বেস করে মেইনলি কোশ্চেনগুলো আসে সেটার উপর বেস করেই দেখো আমরা প্রিপারেশনের জায়গাটা করছি। তার মানে দেখো প্রিপারেশন অফ কার্বনিক কম্পাউন্ড। কার্বনিক কম্পাউন্ডের প্রিপারেশন আমরা কি রকম ভাবে করতে পারি? দেখ কার্বনিক কম্পাউন্ডের প্রিপারেশন আমরা করতে পারি বেসিক্যালি অক্সিডেশন, রিডিং করো অক্সিডেশন অফ অ্যালকোহল। অক্সিডেশন অফ অ্যালকোহলের আমরা অ্যালকোহলকে অক্সিডেশন করে কার্বনিক কম্পাউন্ড বানাতে পারি। এখন কার্বনিক কম্পাউন্ড কত রকমের হয় তুমি পড়েছো? অ্যালডিহাইড আর কিটোন দু রকমের হয়। তো আমরা অ্যালডিহাইড পেতে গেলে এক রকমের অ্যালকোহল নেব আর কিটোন পেতে গেলে আরেক রকমের অ্যালকোহল। অ্যালকোহলকে আমরা তিনটে পার্টে ক্লাসিফাই করে থাকি। আমরা আগে দিনই বলেছিলাম কি কি? প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল আর টারশিয়ারি অ্যালকোহল। আমরা বেসিক্যালি কি করব, যদি আমাদের কাছে প্রাইমারি অ্যালকোহল থাকে সেই প্রাইমারি অ্যালকোহলকে যদি আমরা पोटेशियम डाइक्रोमेट H+ और KMnO4 OH- দিয়ে ট্রিট করি, তাহলে আমরা কি পাবো বলো তো? আমরা পাবো অ্যালডিহাইড। বা প্রাইমারি অ্যালকোহলকে আমরা লিখতে পারি RCH2OH। এটাকে যদি আমরা K2Cr2O7, K2Cr2O7 এর নাম কি জানো? পটাশিয়াম ডাইক্রোমেট। আর KMnO4 OH- তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যদি ট্রিট করি তাহলে আমরা পেয়ে যাব অ্যালডিহাইড মলিকিউল। তার মানে আজকে যদি R গ্রুপটা তুমি CH3 নাও তাহলে CH3CH2OH মানে ইথানল মলিকিউলকে যদি K2Cr2O7 H+ দিয়ে ট্রিট করো और KMnO4 OH- দিয়ে ট্রিট করো তাহলে আমরা পেয়ে যাব CH3CH2। তার মানে আমরা কি পেয়ে যাব? ইথানল থেকে অ্যাসিটালডিহাইড, তো এটাকে আমরা বলতে পারি ইথানল। তাহলে প্রাইমারি অ্যালকোহল মানে হচ্ছে RCH2OH টাকে বলা হয় প্রাইমারি অ্যালকোহল। সেরকম ভাবে এটা লেখা হয়ে গেছে, বলো হয়ে গেছে। আমি জাস্ট কি করব বলো? দেখো আমার কাজটা তো কি, আমার কাজটা খুব ইজি। দেখো তোমাদের কাজটা খুব কিন্তু হার্ড ওয়ার্কিং। কেন বলো? কেন তোমাদের কাজটা হার্ড ওয়ার্কিং? আমি এরপরে কি করব বলো তো? এই মুছে কাজ করব। তোমরা কি করবে বলো তো? আবার লিখে কাজ করবে। তাহলে তোমাদের কাজটা এটা লেন্থি। আমি কি করব? এর পরেরটা প্রাইমারিটাকে সরিয়ে দেব। প্রাইমারিটাকে সরিয়ে দিয়ে কি করব বলো তো? সেকেন্ডারি করে দেব। সেকেন্ডারি অ্যালকোহল করে দেব। আর অ্যালডিহাইডটাকে সরিয়ে কি করে দেব বলো তো? কিটোন করে। তোমাদের দেখো লিখতে হবে, তোমাদের দেখো খাটনি থাকবে, আমার দেখো কোনো খাটনি নেই। এবার দেখো সেকেন্ডারি অ্যালকোহলটাকে আমি এরকম ভাবে লিখতে পারি RCHOH R, তাহলে এখানে আমরা যে কিটোনটা পাবো সেটা হচ্ছে RCOR। আমরা এখানে লিখতে পারি আর এর জায়গায় যদি মিথাইল নাও লিখতে পারি CH3 CHOH CH3। এখানে আমরা লিখতে পারি CH3 CO6। এই কম্পাউন্ডের নাম কি বলো? এখানে আমরা বললাম প্রোপান 2 আর বলতে পারি 1 2 3। এখানে আমরা প্রোপান 2 আর বলতে পারি। প্রোপান 2 বা আগের নামটা আমরা দিয়েছি কি বলো? আইসোপ্রোপাইল অ্যালকোহল।
আর এটাকে আমরা কি বলতে পারি প্রোপান 2 2 পজিশনে দেখো কিটোন রয়েছে তার মানে আমরা বলতে পারি প্রোপান 2 বা আমরা এটাকে নাম দিতে পারি অ্যাসিটোন প্রোপান 2 বা অ্যাসিটোন বলতে পারি। তার মানে একবার প্রাইমারি অ্যালকোহল থেকে পটাশিয়াম ডাইক্রোমেট H+ থেকে লিখে রাখতে পারো H+ থেকে বলা হয় অ্যাসিডিক মিডিয়াম কি বলা হয় অর্গানিক কেমিস্ট্রিতে H+ মানে হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম আর OH- মানে লিখে রাখো বেসিক মিডিয়াম। তার মানে একবার প্রাইমারি অ্যালকোহল থেকে কি পাচ্ছিলে অ্যালডিহাইড আর একবার সেকেন্ডারি অ্যালকোহল থেকে কি পাচ্ছ বলো তো কিটোন মলিকিউল পাচ্ছ। এরপরে দেখো আমরা একটা অক্সিডাইজ এদেরকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট কেন বলা হয় বলো এরা অ্যালকোহলটাকে অক্সিডাইজ করে কিসে নিয়ে যাচ্ছে বলো তো কার্বনিল নিয়ে অ্যালকোহলটাকে অক্সিডাইজ করে কিসে নিয়ে যাচ্ছে কার্বনিল নিয়ে। আচ্ছা এটাকে অক্সিডেশন কেন বলছে বলো তো এখানে অক্সিজেনের সাথে কি ছিল হাইড্রোজেন ছিল কার্বনের সাথে কি ছিল হাইড্রোজেন ছিল প্রোডাক্টটা দেখো কার্বনের সাথে হাইড্রোজেন নেই অক্সিজেনের সাথেও দেখো হাইড্রোজেন আবার বলছি দেখো অক্সিজেনের সাথে হাইড্রোজেন ছিল কার্বনের সাথে হাইড্রোজেন ছিল এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন নেই কার্বনের সাথে হাইড্রোজেন তার মানে হাইড্রোজেন কি হয়েছে এখানে রিমুভ হয়েছে আর কোন একটা প্রসেস হাইড্রোজেন রিমুভ হওয়া মানে অক্সিডেশন আর অক্সিজেন অ্যাড হওয়া মানে অক্সিডেশন তাহলে এখানে অক্সিজেন অ্যাডের থেকে বেশি জিনিসটা কি হয়েছে হাইড্রোজেন রিমুভ হয়েছে তার মানে এটাকে অক্সিডেশন বলতে হবে বাকিদের ক্ষেত্রে তার মানে এইগুলোকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট কি বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। এখন তুমি বলবে স্যার এক রকমের অক্সিডাইজিং এজেন্ট তো দেখালেন আর কি কোনো অক্সিডাইজিং এজেন্ট নেই অ্যানসার হচ্ছে হ্যাঁ আরো অনেক অক্সিডাইজিং এজেন্ট আছে যেমন ধরো কলিন ফ্রি এজেন্ট বলে একটা এজেন্ট আছে কলিন ফ্রি এজেন্ট বলে একটা এজেন্ট আছে কলিন ফ্রি এজেন্ট হতে পারে কলিন ফ্রি এজেন্ট হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট এটাকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজিং এজেন্ট বলা হয় অক্সিডাইজিং এজেন্ট মানে হচ্ছে কলিন ফ্রি এজেন্টের দেখো স্ট্রাকচারটা কি রকম হয় দেখো এই রিংটাকে বলা হয় পিরিডিন রিং সাইক্লিক 6 মেম্বার রিং কন্টেইনিং নাইট্রোজেন এর বলা পিরিডিন এটা পিরিডিন এটাও পিরিডিন দুটো পিরিডিন রিং দেখো ক্রোমিয়ামের রেসপেক্টে দেখো একটা ইন্টারঅ্যাকশন করে রয়েছে এটা হচ্ছে CrO3 এটা ভালো করে যদি নোটিস করে রাখো দেখে নাও ভালো করে এটা CrO3 এটা হচ্ছে CrO3 আর এটা হচ্ছে দুটো পিরিডিন এটাকে বলা হয় কলিন সিরিজ বা ধরো তুমি বলতে পারো PCC আগের দিনের ক্লাসে বলছিলাম PCC কি পিরিডিনিয়াম ক্লোমেট ক্লোরোক্রোমেট দেখো পিসিসি মানে হচ্ছে পিরিডিনিয়ামের পি ক্লোরোর সি আর ক্রোমেটের সি মিলে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এর স্ট্রাকচারটা কি হয় জানো ক্রোমিক অক্সাইড থাকে এরকম টাইপের সিস্টেম থাকে বা ধরো আরেকখানে রিএজেন্ট হতে পারে CrO3 CH2Cl2
ডট পিরিডিন। এই রিংটাকে বলা হয় পিরিডিন রিং। দেখো এখানেও পিরিডিন, এখানেও পিরিডিন, এখানেও পিরিডিন, এখানেও পিরিডিন। এই রিংটাকে বলা হয়, যেখানে পিরিডিনের নাইট্রোজেনের মাত্রা পজিটিভ চার্জ আছে যেটাকে বলা হয় পিরিডিনিয়াম। এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে সব অক্সিডাইজিং এজেন্ট। দেখো একটা অক্সিডাইজিং এজেন্ট, দুটো অক্সিডাইজিং এজেন্ট, তিনটে অক্সিডাইজিং এজেন্ট নাম দিলাম। যেখানে তোমার কাছে যদি RCH2H থাকে, এই সমস্ত অক্সিডাইজিং এজেন্ট গুলো যদি দাও, অক্সিডাইজিং এজেন্ট, আচ্ছা জেনে রাখবে কেমিস্ট্রিতে অক্সিডেশন বোঝানোর জন্য এরকম থার্ড ব্র্যাকেটে ও লেখা হয়। কেমিস্ট্রিতে অক্সিডেশন বোঝানোর জন্য এরকম থার্ড ব্র্যাকেটে ও লেখা হয়। রিডাকশন বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেটে আর লেখা হয়। অক্সিডেশন বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেটে ও, আর রিডাকশন বোঝানোর জন্য থার্ড ব্র্যাকেটে আর। তাহলে RCH2H থেকে এই রিএজেন্ট গুলো দিলে আমার কি হতে পারে বলো? RCH হতে পারে, অ্যালডিহাইড হতে পারে। তো ভেঙে লেখো তাহলে সুবিধা হবে বুঝতে। RCH, আচ্ছা RCH মানে কি বলো? অ্যালডিহাইড না কিটো? তার মানে এই ওটা মানে কি? এই ওটা মানে হচ্ছে এদের মধ্যে যে কোনো রিএজেন্ট দিলেই অক্সিডেশনটা হবে। এই তিনটের মধ্যে যে কোনো রিএজেন্ট দিলেই কি হবে? এই অক্সিডেশনটা হবে। তার মানে তুমি ভালো করে নোটিস করে দেখো, যদি তোমার কাছে এই রকমের একখানা মলিকিউল থাকে যেটা নাম হচ্ছে ইথানল, এই ইথানল মলিকিউলে যদি তুমি এই অক্সিডেশনটা করো, এই রিএজেন্ট গুলো দিলে কি পাবে বলো? অ্যাসিড অ্যালডিহাইড মলিকিউলটা পাবে, নাকি না বলো? হবে তো? তাহলে এই অক্সিডেশনটাও তুমি জেনে রাখো। হয়েছে? তারপরে দেখো আরেক রকম ভাবে অক্সিডেশন করে আমরা কার্বনিল কম্পাউন্ড বানাতে পারি। সেখানে আমাদের কাছে যদি RCH2 এই অ্যালকোহল মলিকিউলটা থাকে, এই অ্যালকোহল মলিকিউলে যদি কপার 573 কেলভিন টেম্পারেচার ইউজ করি, 573 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কপার 573 কেলভিন টেম্পারেচার যদি ইউজ করি, তাহলে এখানে আমরা অ্যালডিহাইড মলিকিউল পেতে পারি। এখানেও আমরা কি পেতে পারি বলো? অ্যালডিহাইড মলিকিউল পেতে পারি। তার RCH2H কপার 573 কেলভিন টেম্পারেচারেও আমরা অ্যালডিহাইড মলিকিউল পাচ্ছি। তার মানে আমাদের কাছে যদি CH3 CH2OH থাকে, সেখান থেকে কপার 573 কেলভিন টেম্পারেচার ইউজ করলে, যেহেতু এখানে R গ্রুপটা CH3, তাহলে আমরা কি পেয়ে যাব বলো? CH3COH। ভালো করে দেখো এখানে R গ্রুপটা কি আছে? CH3। এই জন্য এখানে R গ্রুপটা কি হবে? CH3। বোঝা গেল? দেখো না, তাহলে যদি তোমার কাছে বেঞ্জেল অ্যালকোহল থাকে, এটাকে কপার 573 কেলভিন টেম্পারেচার যদি হিট করো, তাহলে কি হবে? বেঞ্জেল দিয়ে দাও। এটা কি নাম? বেঞ্জেল অ্যালকোহল। স্যার ডিগ্রি সেন্টিগ্রেড দর্শনা নেই না কি না, তাহলে বেঞ্জাইল অ্যালকোহল থেকে কি পাবে? বেঞ্জাইল দিয়ে পাবে। নেক্সট লেখো স্টিফেন রিঅ্যাকশন। স্টিফেন রিঅ্যাকশন মানে হচ্ছে, আজকে ধরো তোমার কাছে অ্যালকিল সায়ানাইড, RCN যদি মলিকিউল থাকে, তাকে যদি SnCl2 HCl ওয়াটার দিয়ে হিট করো, তাহলে তুমি কি পাবে? জানো? অ্যালডিহাইড মলিকিউল। এই কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যালকিল সায়ানাইড। কি নাম বলো? অ্যালকিল সায়ানাইড। CN গ্রুপ থাকলেই সেটা বলা হয় অ্যালকিল সায়ানাইড।
বা এটা আরেকটা নাম হচ্ছে অ্যালকিল নাইট্রাইট, দুটো নামই জেনে রাখো, অ্যালকিল সায়ানাইড বা অ্যালকিল নাইট্রাইট। তাহলে কি পেলে? অ্যালডিহাইড মলিকিউল। তার মানে আজকে ধরো তোমার কাছে এই রকমের একটা মলিকিউল আছে CH3CH1CN, একে তুমি SnCl2 HCl দিয়ে ট্রিট করলে, দেন H2O দিয়ে হিট করলে কি পাবে বলো তো? CH3CH। তার মানে এটার নাম হচ্ছে মিথাইল সায়ানাইড বা মিথাইল নাইট্রাইট। তাহলে এখান থেকে কি পেলে বলো তো? ইথানল বা অ্যাসিটাল। ধরো তোমার কাছে এই রকমের একটা মলিকিউল আছে, এটা বলা হয় ফিনাইল সায়ানাইড। তাহলে ফিনাইল সায়ানাইড কে ধরো তুমি SnCl2HCl ওয়াটার দিয়ে যদি হিট করো তাহলে কি হবে বলো তো? বেঞ্জাল ডিহাইড্রেট। দেখো তার সঙ্গে আর গ্রুপ গুলো চেঞ্জ করছি, এখানে আরটা চেঞ্জ করলাম মিথাইল দিয়ে, এটাও মিথাইল হয়ে গেল। এখানে আরটা চেঞ্জ করলাম ফিনাইল দিয়ে, এটা ফিনাইল হয়ে গেল। বুঝতে পারছো? রিএজেন্ট গুলো তোমাকে খুব প্র্যাকটিস করতে হবে, খুব মনে রাখতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে জিনিসগুলো আরো কিন্তু সরল হবে। হলো স্টিফেন। এরপরে লিখো ইটার্ড রিঅ্যাকশন। ইটার্ড রিঅ্যাকশন এটা খুব স্পেসিফিক রিঅ্যাকশন। ইটার্ড রিঅ্যাকশন, ইটার্ড রিঅ্যাকশনে তোমাকে খালি রিএজেন্টটার নাম মনে রাখতে হবে। আজকে ধরো তোমার কাছে যদি টলুইন মলিকিউলটা থাকে, কম্পাউন্ডের নাম কি জানো? টলুইন। বেঞ্জিনের সাথে CH3 অ্যাটাচমেন্ট টলুইন। টলুইন মলিকিউলে যদি তুমি CrO2Cl2 এই রিএজেন্টটা দিয়ে ট্রিট করো আর সেকেন্ডলি যদি ওয়াটার দিয়ে হিট করো তাহলে তুমি কি পাবে জানো? তুমি বেঞ্জালডিহাইড মলিকিউল পাবে। টলুইন থেকে বেঞ্জালডিহাইড করার জন্য যে প্রসেসটা, এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, পরীক্ষা বহুবার দেয়। টলুইন থেকে বেঞ্জালডিহাইড কনভার্সন টলুইন থেকে বেঞ্জালডিহাইড দিয়ে, তখন কি করতে হবে? ক্রোমিন ক্লোরাইড CrO2Cl2 মানে কি জানো? CrO2Cl2 মানে হচ্ছে ক্রোমিন ক্লোরাইড। ক্রোমিন ক্লোরাইড দিয়ে যদি ট্রিট করো তাহলে তুমি কি পাবে বলো? টলুইন থেকে বেঞ্জালডিহাইড মলিকিউলটা পাবে। হয়েছে? नेक्स्ट लिखो रोसेनबार्ग रिएक्शन।
রোজেনবার্গ রিডাকশনে বলা হয়। ভালো করে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আজকে যদি তোমার কাছে এই রকমের একটা অ্যাসিড ক্লোরাইড মলিকিউল থাকে RCOC, এই অ্যাসিড ক্লোরাইড মলিকিউলকে যদি তুমি হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, সালফার, কুইনোলিন বেস দাও, তাহলে এখানে তৈরি হয় অ্যালডিহাইড। RCOCl কম্পাউন্ডটাকে বলা হয় অ্যাসিড ক্লোরাইড। RCH যেটাকে বলা হয় অ্যালডিহাইড। তাহলে ধরো আরেক জায়গায় যদি তুমি এখন CH3 নাও, CH3COCl, এখানে যদি হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, সালফার, কুইনোলিন দাও, তাহলে তৈরি হবে CH3CHO, এটাকে বলা হয় অ্যাসিটালডিহাইড। এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। CH3CO গ্রুপ মানে হচ্ছে মাথায় রাখবে, CH3CO গ্রুপ যার মধ্যেই দেখবে সেটাকে বলা হয় অ্যাসিটাইল গ্রুপ। কি বলা হয়? অ্যাসিটাইল। এটাকে বলা হয় অ্যাসিটাইল ক্লোরাইড। বুঝেছে? তাহলে আপনি বলছেন লিভিং সাইড Xylene is a solvent. No need to mention. মেনশন করো, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তার মানে আচ্ছা ভালো করে ভেবে দেখো, এই রিঅ্যাকশনটার নাম কি বলছে? এই রিঅ্যাকশনটার নাম বলছে দেখো রিডাকশন। কি নাম বলছে রিঅ্যাকশনটার নাম? রিডাকশন। রিডাকশন কি হচ্ছে বলো? এই অ্যাসিড ক্লোরাইডটা অ্যালডিহাইডে রিডিউস করছে। কিন্তু এই রিডাকশনটাকে বলা হচ্ছে খুব সিলেক্টিভ রিডাকশন। সিলেক্টিভ মানে হচ্ছে বলছে যে এটা ফার্দার যদি তুমি খালি হাইড্রোজেন আর প্যালাডিয়াম ইউজ করতে, এখানে যদি হাইড্রোজেন আর খালি প্যালাডিয়াম ইউজ করতে, তাহলে এই অ্যালডিহাইডটা ফার্দার রিডিউস হয়ে কি হয়ে যেতে বলতো? অ্যালকোহল হয়ে যেত। অ্যালডিহাইডটা ফার্দার রিডিউস হয়ে কিসে কনভার্ট হতো? অ্যালকোহল হয়ে। কিন্তু আমরা এখানে কি ইউজ করলাম? বেরিয়াম সালফেট ইউজ করলাম। তাহলে বেরিয়াম সালফেটের রোল কি এখানে? বেরিয়াম সালফেট, সালফার, কুইনোলিন এরা হচ্ছে ক্যাটালাইটিক পয়জনের রোল প্লে করে। কিসের রোল প্লে করলো? Catalytic poison. What is catalytic poison? Catalytic poison is basically that substance which is present with catalyst and which will reduce the catalytic activity of the catalyst. তাহলে catalytic poison মানে হচ্ছে সেই সাবস্টেন্সটা যেটা ক্যাটালিস্টের সাথেই প্রেজেন্ট থাকবে এবং ক্যাটালিস্টের সাথে প্রেজেন্ট থেকে ক্যাটালিস্টের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটাকে কি করবে? কমিয়ে দেবে। তার মানে তুমি ভালো করে ভেবে দেখো, যদি তুমি রিডাকশন বলছো তাহলে রিডাকশনটা তো বেরিয়াম সালফেট, সালফার, কুইনোলিন না দিলেও হতো। আমি হাইড্রোজেন, প্যালাডিয়াম দিলেও তো অ্যালডিহাইড পেতে পারতাম। অ্যানসার হচ্ছে না, তুমি পেতে পারতে না। কারণ এখানে যদি তুমি হাইড্রোজেন, প্যালাডিয়াম ইউজ করতে, প্যালাডিয়ামের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি এতটাই হাই, এর রিডিউসিং ক্যাপাবিলিটি এতটাই হাই যে এটা খালি অ্যালডিহাইড থাকতো না, এটা ফার্দার কি হয়ে যেত? রিডিউস হয়ে অ্যালকোহল হয়ে যেত। কিন্তু আমি পেতে চেয়েছি কি? অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড পেতে গেলে আমার এই প্যালাডিয়ামের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি কি করতে হবে? কমাতে হবে। এই কমানোর জন্যই আমরা কি ইউজ করলাম? বেরিয়াম সালফেট। যে বেরিয়াম সালফেটটা প্যালাডিয়ামের উপর দিয়ে একটা লেয়ার তৈরি করবে। লেয়ার তৈরি করার ফলে প্যালাডিয়ামের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা কি হয়ে গেল? কমে গেল। এই রকম সাবস্টেন্সকে কি বলা হয়? ক্যাটালাইটিক পয়জন বলা হয়। সো রাইট ডাউন রোল অফ বেরিয়াম সালফেট। রোল অফ বেরিয়াম সালফেট। Here barium sulfate will act as a catalytic poison. Barium sulfate will act as a catalytic poison. Barium sulfate will act as a catalytic poison. लिखेছো? Barium sulfate will act as a catalytic poison. लिखो इस सारे. In presence of only palladium and hydrogen,
in presence of only palladium and hydrogen, in presence of only palladium and hydrogen, aldehyde which is generated during the course of the reaction, aldehyde which is generated during the course of the reaction, aldehyde which is generated during the course of the reaction will be further reduced to will be further reduced to primary alcohol, will be further reduced to primary alcohol, full stop. In order to reduce the catalytic activity, in order to reduce the catalytic activity of palladium catalyst, in order to reduce the catalytic activity of palladium catalyst, in order to reduce the catalytic activity of palladium catalyst, barium sulfate layer is used. Which will reduce the catalytic activity of palladium catalyst. Clear? This is all about the Rosenman reduction. বোঝা গেল? তাহলে Rosenman reduction এ আমরা বেরিয়াম সালফেট কেন ইউজ করি, এটা কোশ্চেন প্রিভিয়াসলি জিজ্ঞেস করা হয়েছে। তখন তুমি বলবে বেরিয়াম সালফেট এই জন্যই ইউজ করা হলো যাতে আমরা যদি খালি বেরিয়াম সালফেট ছাড়া রিঅ্যাকশনটা করতাম তাহলে এই অ্যালডিহাইডটা কি হয়ে যেত বলো, অ্যালকোহলে রিডিউসড হয়ে যেত, বাট মাই desired product should be aldehyde, so we have used barium sulfate which will reduce the acid chloride to aldehyde but not further aldehyde to alcohol, so that barium sulfate will reduce the catalytic activity of palladium, তারপরে আমরা aldehydeটাই পাচ্ছি, অ্যালকোহল পাচ্ছি না। সেই জন্যই আমরা এখানে বেরিয়াম সালফেটের একটা প্রলেপ বা লেয়ার ইউজ করছি প্যালাডিয়ামের উপরে, যেটাকে আমরা বলি ক্যাটালাইটিক পয়জন। কি বলি বলো? ক্যাটালাইটিক পয়জন। The role of catalytic poison is basically to reduce the catalytic activity of a catalyst, যেটা এখানে বেরিয়াম সালফেট প্যালাডিয়ামের catalytic activity কমিয়ে ফেলবে। এই প্যালাডিয়ামের ইউটিলিটি তোমরা ক্লাস 11 এ পড়েছো, কোথায় বলো তো? যখন হাইড্রোজেনেশন রিঅ্যাকশন করতে, হাইড্রোকার্বন বলে একটা চ্যাপ্টার আছে, অ্যালকিন থেকে অ্যালকেন কনভার্সন, অ্যালকাইন থেকে অ্যালকেন কনভার্সন, হাইড্রোজেনেশন করতে, নিকেল হাইড্রোজেন, প্যালাডিয়াম হাইড্রোজেন, প্লাটিনাম হাইড্রোজেন, সেখানে সি ডাবল বন্ড সি বা সি ট্রিপল বন্ড সি থেকে সি সিঙ্গেল বন্ড সি, সেখানে তুমি ভেবে দেখো এটাকে রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করা। এখানে প্যালাডিয়াম হাইড্রোজেনটা রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়েছে, কিন্তু এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়েছে সিলেক্টিভলি, যাতে আমরা অ্যালডিহাইড পাই, অ্যালকোহলে না যায়। অ্যালকোহলে গেলে তো আমি ডিজায়ার্ড অ্যালডিহাইড পেলাম না, সেই জন্য বেরিয়াম সালফেট এখানে আমি ইউজ করলাম, যেটা ক্যাটালাইটিক পয়জনের জন্য। এবার লিখো preparation of acid, carboxylic acid। ফার্স্টে লিখো অক্সিডেশন। বলছে আজকে ধরো তোমার কাছে এরকম কোন একটা মলিকিউল, ভালো করে ধরো বেনজিন গ্রুপের মাথায় একটা অ্যালকিল গ্রুপ আছে, এখানে যে কোনো গ্রুপ হতে পারে, অ্যালকিল মানে মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে, যাই হোক না, তুমি এটাকে যদি KNO4OH- দিয়ে ট্রিট করো, যেটাকে বলা হয় অ্যালকালাইন কেমিক্যাল, কি বলা হয়?
অ্যালকালাইন কেমিক্যাল এবং এটা কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট। কি এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট। এই অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে কি হয় জানো? এই অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে তোমার বেনজিনের মাথায় যে আর গ্রুপটা আছে সেটা COOH এ কনভার্ট হয়ে যায়। মানে বেটার হয় আর গ্রুপটা বেসিক্যালি COOH এ কনভার্ট হয়ে যায়। এই আর গ্রুপটা তোমার জেনারেলি স্টার্ট করবে মিথাইল থেকে, তারপরে ইথাইল হতে পারে, তারপরে প্রোপাইল হতে পারে, যে কোনো গ্রুপ হতে পারে। লিখে রেখে দেবে আর গ্রুপটা কি ছিল। তাহলে মানে আলটিমেটলি আমরা কি পাবো বলো তো? বেনজোইক অ্যাসিডই পাবো। নাম্বার অফ কার্বন আবার বাড়িয়ে দিও। যেমন একটা एग्जांपल দিই, যদি তোমার কাছে এখানে একটা মিথাইল থাকে, এখানে ধরো KMnO4OH- দিলে, বেনজোইক অ্যাসিড হবে। কি থেকে বানালে বলো তো? টলুইন। আবার ধরো তোমার এখানে যদি নাম্বার অফ কার্বন বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে ধরো এটা CH2CH3 করলে, একই রিয়েজেন্ট দিবে, বেনজোইক অ্যাসিড কিন্তু পাবো। এই কম্পাউন্ডের নাম হচ্ছে, যেহেতু CH2CH3 নাম কি? CH3CH3 নাম হচ্ছে ইথাইল, CH2CH3 হচ্ছে ইথাইল, CH2CH3 হচ্ছে ইথাইল, আর এটা বেনজিন, তারপরে এটা হচ্ছে ইথাইল বেনজিন। তার মানে টলুইন থেকে KMnO4OH- যেটা কিনা একটা অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্টের সাইন দিয়ে দিলাম। অক্সিডেশন করে তুমি আলটিমেটলি একটা কার্বন থাকলেও এখানে COOH হবে, দুটো কার্বন থাকলেও COOH হবে, 10টা কার্বন থাকলেও কি হবে বলো? একটাই COOH গ্রুপ অ্যাটাচ হবে। তার মানে এটা পরীক্ষায় কোশ্চেন দেয় টলুইন থেকে বেনজোইক অ্যাসিড কনভার্সন কি করে করবে? টলুইন থেকে বেনজোইক অ্যাসিড করার জন্য অ্যালকালাইন KMnO4 বা KMnO4OH- বোঝা গেল? হয়েছে? নেক্সট দেখো বাই হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশন তোমরা অলরেডি হ্যালোঅ্যালকেন পড়েছো। হ্যালোফর্ম মানে হচ্ছে এই কম্পাউন্ডটাকে বলা হয় হ্যালোফর্ম। CH3 টাকে বলা হয় কি বলো? হ্যালোফর্ম। এখানে এক্সট্রা যদি ক্লোরিন হয় তাহলে কি হবে বলো? CHCl3 কি নাম হবে? ক্লোরিন থাকলে ক্লোরোফর্ম। যদি এক্সট্রা Br হয় তাহলে কি নাম হবে? ব্রোমোফর্ম।
আর এক্সটা যদি আয়োডিন হয় তাহলে কি নাম হবে? আয়োডো। তো এই হ্যালোফর্ম কি করে আমরা বানাবো, হ্যালোফর্ম রিঅ্যাকশন হ্যালোফর্ম রিঅ্যাকশন কি ইউটিলাইজ করে কি করে অ্যাসিড বানাবো সেটা তোমাকে বলি। আজকে ধরো তোমার কাছে এই রকমের একখানা মলিকিউল আছে RCOCH3 RCOCH3 মলিকিউল আছে। এই মলিকিউলটাকে যদি তুমি H2NaOH দিয়ে ট্রিট করো বা অনেক সময় এটা NaOH ও দেওয়া থাকে, সোডিয়াম হাইপোহ্যালাইড, তাহলে আমরা পেয়ে যাই RCOO Na+ CHX3, যেখানে ফার্দার এটাকে যদি আমি H3O+ দিয়ে ট্রিট করি তাহলে এটা হয়ে যায় RCOO OH মানে কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে ভালো করে ভেবে দেখো, এই রিঅ্যাকশনটাকে লেখো, লেখার পর লেখো মানে হ্যালোফর্ম রিঅ্যাকশন তারাতে haloform reaction is given by two types of compound. One is carbonyl compound, another is alcohol. কিন্তু কার্বনিল সবাই দেবে? অ্যানসার হচ্ছে না। যাদের মধ্যে RC মানে COCH গ্রুপটা থাকে, COCH গ্রুপ মানে এটাকে বলা হয় কিটো মিথাইল গ্রুপ। CO মানে কি দেখে না, কিটো, মিথাইল, CH মানে মিথাইল। তাহলে organic compound or organic carbonyl compound having keto methyl group will respond to the haloform reaction. বা অ্যালকোহল যার মধ্যে এই গ্রুপটা আছে, ভালো করে দেখে, তার মানে অ্যালকোহল হলে এই গ্রুপটা থাকতে হবে আর কিটোন হলে এই গ্রুপটা থাকতে হবে। তার মানে রাইট ডাউন carbonyl compound carbonyl compound carbonyl compound having keto methyl group, carbonyl compound having keto methyl group, carbonyl compound having keto methyl group within bracket লেখো COCH3 group, এরকম হবে সিঙ্গেল বন্ড COCH, আটটা লেখা দরকার নেই, আটটা বাদ দিয়ে COCH3 और alcohol having এইটার এই আটটা বাদ দিয়ে দেবো CHOHCH3 group will respond to haloform reaction, দেখো ভালো করে। তার মানে কার্বনিল মানে এই কম্পাউন্ডটা বা অ্যালকোহল মানে এই কম্পাউন্ডটা, একে যদি আমরা X2 মানে হ্যালোজেন আর NaOH দিয়ে ট্রিট করি বেসিক মিডিয়াম বা সোডিয়াম হাইপোহ্যালাইড দিয়ে ট্রিট করি, তাহলে প্রথমে কি হয় বলতো, এই RCOO থেকে RCOA Na+ তৈরি হয়। Na+ আসছে কোথা থেকে, এই যে Na+ থেকে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে, সোডিয়াম সল্ট তৈরি হচ্ছে, আর এই যে কার্বনটা বেসিক্যালি হ্যালোফর্ম বানাচ্ছে। তার মানে এই যে কার্বনটা তুমি দেখতে পাচ্ছ, এই যে কার্বনটা, এটা যে স্টার মার্ক কার্বন, এই কার্বনটা কি বানাচ্ছে বলতো, হ্যালোফর্ম বানাচ্ছে।
তার মানে বাকি আরসিও গ্রুপটার রেসপেক্টে তৈরি হচ্ছে কিন্তু অ্যাসিড। অর্থাৎ তুমি যদি অ্যাসিডিক মিডিয়াম ট্রিট করো তাহলে Na+ টা H+ দিয়ে রিপ্লেস হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। তার মানে আজকে যদি তোমাকে বলে আচ্ছা বলো তো তোমার কাছে এই রকমের একখানা মলিকিউল আছে, এই মলিকিউলটার নাম কি গো? অ্যাসিটালডিহাইড CH3CHO বা ইথানল। Is this molecule respond to halofone reaction? এটা কি হ্যালোফোন রিঅ্যাকশনে সাড়া দেবে? এটা তো একটা কার্বনিক কম্পাউন্ড, কার্বনিক কম্পাউন্ড কারা হ্যালোফোনে সাড়া দেয়? লিখে তো দেখো কোন কার্বনিক কম্পাউন্ড হ্যালোফোনে সাড়া দেবে, কারা রেসপন্ড করবে? কিটোমিথাইল কিটোমিথাইল গ্রুপ। এর মধ্যে দেখো তো কিটোমিথাইল গ্রুপ আছে? ভালো করে নোটিস করে দেখো, এই তো CCCO CCCO গ্রুপ, তাহলে এটা রেসপন্ড করবে। আচ্ছা বলো তো তোমার কাছে যদি অ্যাসিটোন মলিকিউলটা থাকে তাহলে কি রেসপন্ড করবে? এখানে ওটা কিটোমিথাইল গ্রুপ আছে। আচ্ছা যদি তোমার কাছে বেনজালডিহাইড থাকে করবে? করবে। যদি তোমার কাছে অ্যাসিটোফেনল মলিকিউল থাকে, এটা বলে অ্যাসিটোফেনল, করবে? এটা তো কার্বনিলের রেসপেক্টে বলবে। এবার ধরো তোমাকে যদি বলে আচ্ছা তোমার কাছে বলো এরকম একখানা মলিকিউল আছে CH3CH2OH, এটার নাম কি? ইথানল। এ কি করবে? কি হবে? মানে এখানে দুটো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকে তুমি তো এরকম ভাবে লিখতেই পারো। তাহলে দেখো এর মধ্যে দেখতে লাগছে কি CH2OH CH3, তাহলে করো। আচ্ছা এবার তোমাকে বললো CH3 CHOH CH3, করবে? করবে। বুঝলে গেল? তাহলে আমি একটা রিঅ্যাকশন দেখিয়ে দিই। ধরো এই অ্যাসিটালডিহাইড দিয়ে দেখাই CH3 CHO CH3CO CH3 অ্যাসিডন দিয়ে দেখাই। তাহলে এখানে দিলাম I2, এখানে দিলাম NaOH, বা অনেক সময় এটা সোডিয়াম হাইপোআয়োডাইডও লেখা থাকে। তো এটা হবে CH3CO O minus Na plus CHI3, এখানে যদি H3O plus দাও তাহলে হবে CH3 C double O minus, এটা বলছি যেটা ডাইরেক্টলি। আর CHI3 জানো এটাকে বলা হয় কি? আয়োডোফর্ম। আর আয়োডোফর্ম একটা মাথায় রাখবে, ইয়েলো কালার, ইয়েলো ক্রিস্টালাইন সলিড। এর ক্যারেক্টারিস্টিকটা বলে রাখলাম। যখন এটা তৈরি হয় আয়োডোফর্মটা, আমরা দেখতে পাই কন্টেনারের মধ্যে একটা ইয়েলো কালারের ক্রিস্টালাইন সাবস্টেন্স তৈরি হয়েছে। তার মানে কি তৈরি হয়েছে বলতো? আয়োডোফর্ম। তাহলে এখান থেকে আমরা কি পেলাম বলতো? অ্যাসিটোন থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম অ্যাসিটিক অ্যাসিড। লাস্ট আজকের ক্লাসের লাস্ট রিঅ্যাকশন লিখো, সেটা হচ্ছে ফ্রম ব্রোমোবেনজিন থেকে কি করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিড পেতে পারি। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটাও দেখো পরীক্ষাতে এসেছে। যা পড়ছো এখান থেকে সব কোশ্চেন প্রিভিয়াস ইয়ার বোর্ডে এসেছে। খুব ভালো করে তোমরা দেখো এগুলো প্র্যাকটিস করতে পারবে, একটা পার্টও যেন মিস না হয়। বলছি দেখো ফ্রম ব্রোমোবেনজিন, ব্রোমোবেনজিন থেকে কি করে আমরা বেনজোইক অ্যাসিড পেতে পারি, বা কনভার্সনটা এরকম দেবে, ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড।
হলো করো এই প্রসেসটা দেখে নাও কিভাবে করব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা প্রায় 3 to 4 টাইমস বোর্ডে এসেছে তার মানে তো ভালো করে ভেবে রাখো আজকে প্রথমে আমরা নেব ব্রোমোবিন গ্রিগনার রিয়েজেন্ট কি করে বানাতে হয় জানো গ্রিগনার রিয়েজেন্ট কি করে বানাতে হয় লিখে রাখো এদিকে ছোট্ট করে একটা নোট বলে লিখে রাখো একদম খাতার তলাতে একটা ছোট্ট করে নোট বলে লিখে রাখো বা অন্য কোথাও জায়গা পেলে একটু নিচে করে লিখে রাখো নোট বলে প্রিপারেশন অফ গ্রিগনার রিয়েজেন্ট গ্রিগনার রিয়েজেন্ট মানে হচ্ছে এটাকে বলা হয় আরএমজিবিআর আরএমজিবিআর বা এটাকে বলা হয় অ্যালকিল আর মানে অ্যালকিল এমজি মানে হচ্ছে ম্যাগনেসিয়াম বিআর মানে হচ্ছে ব্রোমাইড অ্যালকিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড কি করে বানানো হয় জানো আজকে যদি আমাদের কাছে কোনো আর বিআর মলিকিউল থাকে অ্যালকিল ব্রোমাইড তাকে আমরা ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিয়ে ট্রিট করি তারপরেই তৈরি হয়ে যায় আরএমজিবি এগুলো তো পড়া উচিত এগুলো তো এভাবে ভাবে ছিল হ্যাঁ আচ্ছা তার মানে অ্যালকিল ব্রোমাইড এই অ্যালকিল ব্রোমাইড কে বলা লিখে রাখো অ্যালকিল ব্রোমাইড এই অ্যালকিল ব্রোমাইড কে যদি ম্যাগনেসিয়াম ড্রাই দিয়ে ট্রিট করো তাহলে তোমার তৈরি হয়ে যাচ্ছে দেখো গ্রিগনার রিয়েজেন্ট আরএমজিবি এর নাম হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম ব্রোমাইড এবং এটা পরীক্ষায় কোশ্চেন দেয় এই গ্রিগনার রিয়েজেন্ট যখন বানানো হয় সেটা অ্যানহাইড্রাস কন্ডিশন মানে ড্রাই ইথার কেন ইউজ করা হচ্ছে দেখো why is anhydrous condition used why is anhydrous condition used for the preparation of Grignard reagent বোর্ডের কোশ্চেন তো দেখো আরএমজিবিআর বলছে অ্যানহাইড্রাস কেন অ্যানহাইড্রাস মানে কি সেখানে কোনো ময়েশ্চার বা ওয়াটার নেই যদি ময়েশ্চার বা ওয়াটার থাকতো ধরো সাপোজ ওয়াটার আছে ওয়াটার মানে কি HOH H প্লাস OH মাইনাস H প্লাস মানে কি H ডেল্টা প্লাস OH ডেল্টা মাইনাস আরএমজিবিআর বলছে একটা পোলারিটি নিয়ে বিলং করে আরএমজিবিআর একটা পোলারিটি নিয়ে বিলং করে কি রকম জানো তোমাকে জাস্ট ছোট করে একটু মনে করে দিই দেখো আরএমজিবিআর মেথড লিখছি দেখো ভালো আচ্ছা ম্যাগনেসিয়াম কি চার্জ নিয়ে থাকে বলো +1 +2 +3 কি চার্জ নিয়ে থাকে ম্যাগনেসিয়াম +2 আর ব্রোমিন কি চার্জ নিয়ে থাকে Br -1 -2 কি চার্জ Br -1 ব্রোমাইড বলছে আরএমজিবিআর এমজিবিআর একটা পার্টে মানে আর আরএ একটা পার্টে এমজিবিআর ম্যাগনেসিয়ামে চার্জ কত +2 বিআর এ চার্জ কত -1 তাহলে +2 আর -1 মিলে কত হচ্ছে টোটাল চার্জ +1 তাহলে এমজিবিআর যদি ওভারঅলটা তোমার +1 হয় তাহলে ওভারঅলটা তো নিউট্রাল ছিল তাহলে এটা +1 হলে আরটা কি হবে তাহলে মাইনাস আবার বলছি এমজি মানে কি প্লাস বিআর মানে কি -1 তাহলে এমজিবিআর এর টোটাল চার্জ কত +1 ওভারঅল মলিকিউলটা কি নিউট্রাল তাহলে এটা যদি +1 হয় আরটা কি হবে -1 সেই জন্যই বলছে আর এর চার্জ কি হবে বলো তো ডেল্টা মাইনাস আর এমজিবি এর ওভারঅলটা কি হবে বলো তো ডেল্টা এটা তুমি ভালো করে ভেবে দেখো যে কোনো একটা ইলেকট্রোফিলিক স্পিসিস যেটা রয়েছে সেটা কাকে প্রেফার করবে নিউক্লিওফিলিক স্পিসিসকে প্রেফার করবে মানে নেগেটিভ চার্জ কাকে চাইবে পজিটিভ চার্জ কাকে চাইবে নেগেটিভ চার্জ তাহলে এর যে নেগেটিভ চার্জটা এখন কাকে চাইবে ওয়াটারের পজিটিভ চার্জ তাহলে এর নেগেটিভটা পজিটিভ কার আছে ওয়াটারের H তাহলে এটা কি হয়ে যাবে RH বুঝা গেল আর এর যে এমজিবিআর এর পজিটিভটা কাকে চাইবে ওয়াটারের নেগেটিভ তাহলে এটা হয়ে যাবে MgOH E বিআর তারপরে তুমি ভালো করে ভেবে দেখো কোনোভাবে যদি তোমার সিস্টেমে ময়েশ্চার প্রেজেন্ট থাকে ময়েশ্চার মানে যদি কোনোভাবে ওয়াটার প্রেজেন্ট থাকে তা এমন কিছু কম্পাউন্ড প্রেজেন্ট আছে যার মধ্যে অ্যাসিডিক হাইড্রোজেন আছে অ্যাসিডিক হাইড্রোজেন মানে এরকম একটা হাইড্রোজেন আছে
তাহলে সেখানে তোমার গ্রিগনেট রিএজেন্টটা কি अवेलेबल থাকছে? অ্যানসার হচ্ছে না। গ্রিগনেট রিএজেন্টটা কিতে কনভার্ট হয়ে যাচ্ছে? RH। RH মানে কি গো? RH মানে কি? অ্যালকেন হয়ে যাচ্ছে। তার মানে গ্রিগনেট রিএজেন্টটা কিতে কনভার্ট হয়ে যাচ্ছে? অ্যালকেনে কনভার্ট হচ্ছে। তাহলে লেখো in presence of moisture, in presence of moisture or water, in presence of moisture or water or any compound having acidic hydrogen, 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 Grignard reagent reacts with them. Grignard reagents are MgBr reacts with them to form the corresponding alkane. 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 So, no more Grignard reagent is left. No more Grignard reagent is left. No more Grignard reagent is left to carry out our desired reaction. No more Grignard reagent is left to carry out our desired reaction. বোঝা গেল? এখানে অ্যানাইড্রেস কন্ডিশন ইউজ করা হয়। এবার দেখ ব্রোমোবেনজিন থেকে কি করে আমরা বেনজোইক অ্যাসিডটা পাবো? দেখ প্রথমে ব্রোমোবেনজিন, সেখানে আমরা কি ইউজ করলাম? প্রথমেই আমরা ইউজ করলাম কার্বন ডাই অক্সাইড। রিএজেন্ট গুলো মাথায় রাখবেন। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড ইউজ করার আগে ব্রোমোবেনজিন থেকে আমরা গ্রিগনার্ড রিএজেন্ট বানাবো। গ্রিগনার্ড রিএজেন্ট বানানোর জন্য ইউজ করব ম্যাগনেসিয়াম ড্রাইভার। যখন ম্যাগনেসিয়াম ড্রাইভার ইউজ করবি তখন এটা কি হয়ে যাবে? এটা MgBr হয়ে যাবে, নাকি না? তাই তো? এটা যদি R হয় তাহলে এখানে যদি RBr ইউজ করে RMgBr তাহলে এটা MgBr হয়ে যাবে। এটা বলা হয় এটাকে বলা হয় ব্রোমোবেনজিন। এটা হচ্ছে ব্রোমোবেনজিন। ম্যাগনেসিয়াম ড্রাইভার ট্রিটমেন্ট করে ফেলি ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এরপর এখানে দেখ কার্বন ডাই অক্সাইড দিয়ে ট্রিট করে। একটু আগেই বললাম গ্রিগনার্ড রিএজেন্টের আর পার্টটা কি হিসেবে কাজ করে? ডেল্টা মাইনাস। তাহলে এখানে ফিনাইলিনটা কি হিসেবে কাজ করবে? ডেল্টা মাইনাস। তাহলে ফিনাইলিনটা যদি ডেল্টা মাইনাস হিসেবে কাজ করে, এটা যদি ডেল্টা মাইনাস হিসেবে কাজ করে তাহলে ওভারঅল এই ডেল্টা মাইনাসটা দিয়ে কার্বন কার্বন অ্যাটাক করবে, সি ডাবল বন্ড ওভার চলে যাবে। তারপরে আমরা কি পাবো জানিস? এটা হয়ে যাবে সি, এটা হবে ডাবল বন্ড, এটা হচ্ছে ও মাইনাস। আর এই ও মাইনাসের সাথে এই যে সি, এটা ভালো করে দেখো, এই যে সি ডাবল বন্ডটা ছিল, এই সি ডাবল বন্ডটা তো আনঅল্টার্ড ছিল, সি আনঅল্টার্ড রেখে দিল। ডাবল বন্ডটা কি হয়ে গেল? ও মাইনাস হয়ে গেল। যে ও মাইনাস হয়ে গেল, সেই ও মাইনাসের সাথে থাক এখন MgBr প্লাসটা অ্যাটাচ করে। এরপর এর মধ্যে যদি তুই H3O প্লাস দিয়ে দিস তাহলে কি হবে বলতো? এটা হয়ে যাবে সি ডাবল বন্ড ও যেরকম ছিল ডাবল বন্ড ও, এই যে ও মাইনাস MgBr ছিল এটা হয়ে যাবে OH। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে কি বল? বেঞ্জিন। বোঝা গেল? ব্রোমোবেনজিন থেকে বেঞ্জিক অ্যাসিড কনভার্সনটা দেয়। প্রথমে আমি ম্যাগনেসিয়াম ড্রাইভার দিয়ে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডটা কনভার্ট করে নিলাম, তারপরে কার্বন ডাই অক্সাইড ট্রিটমেন্ট করলাম, পরে H3O প্লাস অ্যাসিডিক মিডিয়ামকে ট্রিট করে আমরা বেঞ্জিন হলো। এতদূর অবধি পুরো দিন জায়গাটা তোমরা কিন্তু পরের দিন কভার আপ করে আসবে। আর পরের দিন একটা আমরা এক্সাম অ্যারেঞ্জ করব,
যে এক্সামটা বেসিক্যালি তোমাদের আজকে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড যতটা পড়ানো হলো তোমরা আমরা থাকবে পরে যে আমরা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডের প্রপার্টি দিয়ে স্টার্ট করব যে রিঅ্যাকশন কেমিস্ট্রি যাব আর কিছু রিঅ্যাকশন আমরা সিনথেসিস প্রিপারেশন করব। তো এতদূর অবধি যতটা পড়লাম সেই পুরো জায়গাটাই কিন্তু তোমাদের এক্সাম নেক্সট যেটা নেব সেখানে থাকবে, তার সাথে সলিউশনস যে চ্যাপ্টারটা আমি বলেছিলাম সেই সলিউশন চ্যাপ্টারটাও থাকবে। তাহলে সলিউশনস আর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আজকে যতটা অবধি পড়ানো হলো বোঝা গেল। তাহলে পুরো জিনিসটা কভার আপ করে পরের দিন আমরা এক্সামটা দিতে আসবো, এক্সামের টাইমিংটা আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? তাহলে সাবজেক্টিভ এক্সামগুলো কিন্তু খুব ভালো করে অ্যাপিয়ার করতে হবে যাতে তুমি তোমার নিজের কোথায় কি ল্যাক হচ্ছে কোথায় কি ড্রব্যাক হচ্ছে সেটা বুঝতে পারো। আর ফার্দার মোর যেটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা যে তোমার প্রিভিয়াস পড়াটাকে তুমি কভার আপ করে যাতে তৈরি করে নাও, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমরা তাহলে মিট করছি উইথ অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড কন্টিনিউয়েশন এবং সাবজেক্টিভ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, টেক কেয়ার এন্ড গুড নাইট।